আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি দিন ইসলাম। তো আজকের হচ্ছে একটা লাইভ ক্লাস আপনাদের সামনে আমরা উন্মুক্ত করছি। তো আমাদের সামনে যেহেতু প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা একদম কনফার্ম হয়ে গেছে। এটা হলো, আমরা জানি যে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ 2 তারিখ জানুয়ারি মাস 2026 সাল, তাই তো? তো তার মানে পরীক্ষার আর মাত্র বাকি আছে, আমরা যদি বলি যে আর 13-14 দিন, তাই না? তো এই 13-14 দিনের পড়াশোনাটা কেমন হবে সেই গাইডলাইন সহ যে জায়গাগুলো থেকে মার্ক আসবেই 100% গ্যারান্টি, সেরকম একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো আলোচনায় থাকবে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা, কিছু সাজেশন এবং মেইনলি যে জায়গা থেকে 1000% গ্যারান্টি, মানে যত পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যায় তত পার্সেন্ট গ্যারান্টি যে আজকের ক্লাসটা থেকে 2 মার্কস 3 মার্কস অবশ্যই পাবেন, অবশ্যই। মানে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না, এটা কখনোই হয়নি বা কখনো হয় না। আর আপনারা সবাই মনে হয় জানেন যে পরিমাপ ও একক থেকে সব সময় সব ধরনের চাকরির পরীক্ষাতে মিনিমাম একটা প্রশ্ন থাকে, এবং প্রাইমারিতে সব থেকে বেশি থাকে এই পরিমাপ এবং একক থেকে। এবং কেন থাকে জানেন? আপনারা দেখবেন যে ক্লাস 3, 4, 5 এর যে বইগুলো আছে, এই বইগুলার শেষের দিকে কিন্তু প্রত্যেকটা বইয়ে পরিমাপ ও একক, সময় একক, পরিমাপ, ক্ষেত্রফল, এই জায়গাগুলো থেকে অঙ্ক আছে। এখন ওই অঙ্কগুলো যদি আপনাকে করতে দেওয়া হয়, আপনার তো এই জিনিসগুলো মুখস্থ থাকতে হবে, তো ছেলে মেয়েদেরকে এই জিনিসগুলো বোঝাতে হবে, তাই না? তো সেই জন্য পরিমাপ এবং এককের গুরুত্ব সব থেকে বেশি থাকে প্রাইমারিতে। এবং প্রাইমারিতে প্রতিনিয়ত প্রত্যেকবার আমরা যে প্রশ্নগুলো অ্যানালাইজ করেছি, এবং আপনারা যদি দেখবেন যে প্রত্যেকটা প্রশ্নে যে কোনো ধাপে 2 থেকে 3টা প্রশ্ন পরিমাপ থেকে এসেছে, এবং সেটার অ্যানালাইসিস আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো। তো আপনারা এমতো অবস্থায় আমাকে শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, একটু আমাকে কমেন্ট করে জানান যে সবকিছু লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা। তাহলে আমি ক্লাসটা শুরু করব। সবাই একটু আমাকে কমেন্ট করে জানান আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। আর অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। আর আপনাদের মেইনলি হচ্ছে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, এটার পাশাপাশি আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন, যেহেতু এটা একটা ফ্রি, মানে পেইড ব্যাচের লাইভ, পেইড ব্যাচ, পেইড ব্যাচ এর উন্মুক্ত লাইভ, উন্মুক্ত লাইভ, ঠিক আছে? তো যেহেতু বিষয়টা উন্মুক্ত হচ্ছে, আপনারা সবাই একটু হেল্প করবেন এই টপিকটাকে একদম সবার ভিতর ছড়িয়ে দিতে। এবং আমি বললাম তো যে 2 অথবা 3 মার্কস, 2 অথবা 3 মার্কস 100% গ্যারান্টি আজকের এই ক্লাস থেকে। লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা একটু সবাই কমেন্ট করে জানান। অনেকে সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম, নওগাঁ থেকে দেখছে আনসার আলী ভাই, রিমঝিম বৃষ্টি আপু অনেককে মেনশন দিয়েছে। আপনারা সবাই একটু এরকম হাইলাইট করে দেন, হাইলাইট করে দেন প্লিজ, SLIGH, হাইলাইট করে দেন। আর হচ্ছে আপনারা একটু মেনশন করে দেন যাদেরকে আপনারা করতে চান, ঠিক আছে? একটু মেনশন করে দেন বন্ধুদেরকে, মেনশন ইওর ফ্রেন্ডস। তো হাইলাইট করে দিবেন, মেনশন করে দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। এটা না দেখালে আপনারা অনেকে বুঝতে পারবেন না, ঠিক আছে? পরিমাপ এবং একক, স্পেসিফিকলি ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, the most important chapter for primary examination. আপনারা জানেন যে আমার কাছে কিন্তু মোটামুটি ভাবে সবসময় একটা অ্যানালাইজিং পেপার থাকে। আপনাদেরকে এটা যদি আমি একটু দেখাই, তাহলে সবাই আপনারা সবাই একটু করেন, হ্যাঁ, শেয়ার করে দেন লাইভটা, সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। দেখেন এই জায়গায় আপনাদেরকে যদি দেখাই যে পরিমাপ এবং একক, এই চ্যাপ্টার থেকে দেখেন, পরিমাপ এবং একক থেকে এই যে
13, 14, 15, 16, 17, 18, 19, 20, 22, 23, 24 ওভারঅল, এটা হচ্ছে ওভারঅল। এরকম ভাবে প্রত্যেকটা সালে দেখেন, এই সালে একটা প্রশ্ন আসছে, 13 সালে, 14 সালে 2টা, 15 সালে আসে নাই, 16 সালে একটা, তারপর 18, 19 সালে দেখেন 2টা প্রশ্ন আসছে, তারপর আবার একটা প্রশ্ন আসছে, আবার একটা আসছে, আবার 24 সালে 2টা প্রশ্ন আসছে। 24 সালে কয়টা প্রশ্ন আসছে? 2টা প্রশ্ন আসছে। ওভারঅল আমরা এখানে টার্গেট করেছি যে মিনিমাম 2টা প্রশ্ন কিন্তু এই আপনার থেকে, এই যে পরিমাপ এবং একক থেকে মিনিমাম 2টা প্রশ্ন আসবে। তাহলে 2টা প্রশ্ন যদি আসে, আজকে যে ক্লাসটা করানো হচ্ছে, আপনি 100% গ্যারান্টিতে থাকতে পারেন যে এই ক্লাস যদি আপনি করেন, এই ক্লাসটা থেকেই 2টা প্রশ্ন কমন থাকবে। আজকের ক্লাসটা থেকেই কি হবে? 2টা প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা শেয়ার করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের যেহেতু এটা পেইড ব্যাচের ক্লাস, আমরা ক্লাসটা বেশি করব, কথাবার্তা কম হবে, এবং আপনারা সবাই আমাকে হেল্প করবেন যাতে আই ক্যান কন্ডাক্ট দ্য ক্লাস বিউটিফুলি। অ্যান্ড স্যালুট টু অল অফ ইউ ফর জয়েনিং। অ্যান্ড আপনারা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করুন, খাতা কলম কাছে রাখুন, এবং আমি আপনাদের যে টেকনিকগুলো বলবো সেগুলো আপনারা সবাই লিখে নেবেন। প্রয়োজনে 2-একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে মানে আপনি লিখে নিতে পারেন, কারণ একটা লেখা অনেক সময় লিখতে গেলে টাইম লেগে যায়, ঠিক আছে? তো আপনারা একটু করবেন, মানে শেয়ার করে দিবেন, সাথে ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন, সুন্দর সুন্দর কমেন্ট, লাভ রিয়াক্ট বা মনে করেন ইন্সপায়ারের মাধ্যমে শিক্ষকের মনোরঞ্জন করার চেষ্টা করবেন, ক্লাসটা সুন্দর হবে ইনশাআল্লাহ। তো দেখেন, এই যে প্রথম প্রশ্নটা সবাই উত্তর করে দেন যে সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? সবাই একটু উত্তর করবেন, সবাই। সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? সিজিএস পদ্ধতিতে ভরের একক কি, এটা আপনারা একটু সবাই বলে দিবেন, ঠিক আছে? বলেন, সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? পাউন্ড, গ্রাম, কিলোগ্রাম, আউন্স? কোনটা হবে এই প্রশ্নের উত্তর? আমি সবার কমেন্টের অপেক্ষায় আছি। আপনারা আশা করি আজকের ক্লাসটা অনেক বেশি এনজয় করবেন, এবং এই ক্লাসটা থেকে সর্বদা সবসময় বিশেষ করে প্রাইমারি চাকরির পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে, সুতরাং এটাকে ইগনোর করার বা স্কিপ করার কোনো সুযোগ নাই। তো এটা অবশ্যই আমাদেরকে সুন্দরভাবে পড়তে হবে। সবাই উত্তর করে দেন, সবাই উত্তর করার চেষ্টা করেন। দেখেন, সিজিএস পদ্ধতির আসলে মানেটা কি, এটা কি আপনারা জানেন? সিজিএস পদ্ধতি, সিজিএস, সিতে হচ্ছে সেন্টিমিটার, জিতে হচ্ছে গ্রাম, আর এসে হচ্ছে সেকেন্ড, SECOND, সেকেন্ড। তাহলে সিজিএস পদ্ধতিতে হচ্ছে সেন্টিমিটার, সিজিএস এর পূর্ণরূপ আছে সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড। তাহলে এই যে ভরের একক কোনটা হতে পারে? ভরের একক তো আর সেন্টিমিটার হবে না, তাই না? ভরের একক তো সেন্টিমিটার হবে না, আবার ভরের একক তো আর সেকেন্ড হয় না। তার মানে আমরা জানি টাইমের একক হবে হচ্ছে সেকেন্ড, আর দৈর্ঘ্য হচ্ছে লেন্থ, LENGTH, লেন্থ হবে হচ্ছে সেন্টিমিটার, আর গ্রাম হচ্ছে কিসের একক? ভর, মাস। ভরের একক কি? ভরের একক গ্রাম। তাহলে সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম, এখন যদি আপনাকে বলা হয় যে এমকেএস পদ্ধতি, এই এমকেএস পদ্ধতিতে ভরের একক কি? ভরের একক কি? আপনারা এটা কি বলতে পারবেন? তাহলে এটা একটু কমেন্ট করে জানিয়ে দিন যে এমকেএস পদ্ধতিতে ভরের একক কি? আপনারা সবাই একটু জানিয়ে দেন। আমরা কিন্তু একটু বিশ্লেষণধর্মী ক্লাসটা করব। এই ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা অন্যান্য অনেক বিষয় কিন্তু জেনে নেব, ঠিক আছে? আমরা ধরে নেন যে এখানে সিজিএস পদ্ধতি দেওয়া আছে, কিন্তু পরীক্ষাতে চলে আসলো এমকেএস পদ্ধতি, তখন আপনি কি করবেন?
তাহলে দুইটাই আমরা এখান থেকে জেনে নেব। আপনারা এটা একটু উত্তর করেন। হ্যাঁ, সেতু সরকার, তারপর মুহিবুল ভাই, নাজমা আক্তার, নাজমা আপু, MKS কিলোগ্রাম, কিলোগ্রাম, হ্যাঁ অনেকে কিলোগ্রাম উত্তর করতেছেন। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই সঠিক উত্তর করতে পেরেছেন। আর এইখানে দেখেন MA হচ্ছে মিটার, METER মিটার, এটা হচ্ছে কি কিলোগ্রাম, এটা হচ্ছে কিলোগ্রাম, আর SI হচ্ছে সেকেন্ড। তাহলে যখন আপনাকে বলবে যে MKS পদ্ধতিতে, যদি বলে MKS পদ্ধতিতে ভরের একক কি, তখন আপনি উত্তর করবেন কিলোগ্রাম। যদি বলা হয় MKS পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি, মিটার। যদি বলা হয় MKS পদ্ধতিতে সময়ের একক কি, সেকেন্ড। তাহলে এরকম ভাবে যদি আপনাকে ভিন্নভাবেও প্রশ্ন করে, প্রস্তুতিটা এমন থাকলে ইনশাআল্লাহ আজকের ক্লাস থেকে 100%, কত পার্সেন্ট, 100% কমন পাবেন। আজকের ক্লাসটা এতটাই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমরা চলে যাই পরের প্রশ্নে। আমরা চলে যাই আমাদের প্রশ্ন নাম্বার 2। গ্রিক ভাষায় ডেকো অর্থ কি? গ্রিক ভাষায় ডেকো অর্থ কি? 10 গুণ, 100 গুণ, দশমাংশ, শতাংশ। সবাই একটু উত্তর করে দেন যে গ্রিক ভাষায় ডেকো শব্দের অর্থ কি। FN চৌধুরী লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু এই প্রশ্নের উত্তর করে দেন যে গ্রিক ভাষায় ডেকো শব্দের অর্থ কি। গ্রিক ভাষায় ডেকো শব্দের অর্থ কি? আপনারা মনে হয় সবাই জানেন যে গ্রিক ভাষায় ডেকো শব্দের অর্থ কি। ইনশাআল্লাহ আফসানা আঞ্জুম লিজা আপু লিখছে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা কিন্তু এই আজকের ক্লাস থেকে অবশ্যই কমন পাবেন, ঠিক আছে। তো আমরা জানি যে এই যে কিলো, হেক্টো, ডেকা, তারপর মিলিমিটার, সেন্টিমিটার, এরকম বিভিন্ন ধরনের যে এককগুলো আছে, গজ আছে, ফুট আছে, তাই না। আজকে কিন্তু সবগুলো বিষয় আমরা আলোচনা করব। আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি, প্লিজ টেক এ পেন অ্যান্ড এ পেপার, একটা নোটবুক এবং একটা কলম অবশ্যই নেন। আজকের ক্লাসটা যতটুকুন টাইমই হয় একটু কষ্ট করে করেন। আজকের ক্লাসটা করলে আপনার পরিমাপ আর একক নিয়ে এক্সট্রা কিছু পড়া লাগবে না। আমি যদি আমার উপর বিশ্বাস থাকে আজকের ক্লাসটা করেন, করলে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ পরিমাপ এবং একক নিয়ে আর কিছুই আপনার পড়া লাগছে না, ঠিক আছে। তাহলে অনেকে গোয়া উত্তর করতেছে, গোয়া উত্তর করতেছে। আচ্ছা দেখেন, ডেকো শব্দের অর্থ হচ্ছে, গ্রিক ভাষায় ডেকো শব্দের অর্থ হলো 10 গুণ। ডেকো শব্দের অর্থ 10 গুণ, দশমাংশ না, 10 গুণ। 10 গুণ হবে এই প্রশ্নের উত্তর। ডেকো শব্দের অর্থ কি? ডেকো শব্দের অর্থ 10 গুণ। আপনারা অনেকেই গোয়া উত্তর করেছেন না। ডেকো শব্দের অর্থ হবে হচ্ছে 10 গুণ। ডেকো শব্দের অর্থ 10 গুণ। আপনারা অনেকেই দশমাংশ উত্তর করেছেন। উত্তর কি দশমাংশ? ডেকো শব্দের অর্থ কি দশমাংশ? ডেকো শব্দের অর্থ তো 10 গুণ, তাই না। ডেকো, ডেকো শব্দের অর্থ কি বলেন তো? অনেকেই এটা উত্তর করতেছেন কোনটা, যে ডেকো শব্দের অর্থ 10 গুণ। দেখি ডেকো শব্দের, ডেকো, ডেকো মিন্স, ডেকো, ডেকো শব্দের অর্থ হচ্ছে 10 গুণ, তাই না। তা আপনারা অনেকেই উত্তর করছেন যে দশমাংশ। দশমাংশ হলো? দশমাংশ তো হবে না। ডেকো ফিগার্স কনসিডার্স as their mid-century aesthetic. আচ্ছা তাহলে আপনারা যারা উত্তর করেছেন গ, তাদের উত্তর কিন্তু সঠিক হয়নি, ঠিক আছে। ডেকো শব্দের অর্থ আসলে 10 গুণ হবে। তাহলে আমরা কি করলাম, আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা 1 মিটার সমান কত সেন্টিমিটার? এই 1 মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, এটা আমাদের মনে রাখতে গেলে অনেকের সমস্যা হয়। এবং আমরা সবাই জানি যে একটা ছন্দ আছে, মনে হয় এই ছন্দটাও আপনাদের অনেকের জানা। ছন্দটা সবাই একটু লিখে ফেলেন, যে এরকম একটা ছন্দ আছে না, যে কিলাইয়া, কিলাইয়া, হাকাইয়া, ডাকাত, ডাকাত, মারিলে, মারিলে দেশে, দেশে শান্তি মিলিবে, মিলিবে। এরকম একটা ছন্দ মনে হয় আপনারা অনেকেই জানেন। তো এই ছন্দটা থেকে আমরা আজকে একটু বের করব যে আসলে এটা থেকে কি। কিলাইয়া থেকে আসছে, আপনারা মনে রাখবেন কিলোমিটার, কিলোমিটার, এটা থেকে কিলোমিটার।
বা কিলোগ্রাম বা কিলোলিটার, এরকম আর কি, কিলো দিয়ে যা কিছু আছে। হাকাইয়া থেকে মনে রাখবেন হেক্টো, হাকাইয়া থেকে কি মনে রাখবেন? হেক্টো, হেক্টোমিটার। আচ্ছা, ডাকাত থেকে আপনি মনে রাখবেন যে ডেকা মিটার, ঠিক আছে। আর মারিলে থেকে মনে রাখবেন মিটার। আচ্ছা, দেশের থেকে আপনি মনে রাখবেন হচ্ছে ডেসিমিটার, ডেসিমিটার। আচ্ছা, আর শান্তি থেকে আপনি মনে রাখতে পারেন, শান্তি থেকে আছে সেন্টিমিটার, সেমি। আর একটা বাকি আছে, ওইটার নাম হচ্ছে মিলিবে, এটা থেকে মনে রাখবেন মিলিমিটার। এখন এইগুলো দিয়ে কি কাজে লাগবে মনে করেন যে এইখান থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি সুন্দরভাবে যদি মনে রাখেন, তাহলে কোন এককের পরে কোন একক এবং কোনটার মান কোনটা থেকে কতটা বেশি বা কম, এটা আপনি খুব সুন্দর করে জানতে পারবেন, ঠিক আছে। এটা কি কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। হ্যাঁ, এবার দেখেন এই যে ছন্দটা আছে, আপনাকে যদি বলা হয় যে এই যে ছন্দটা আছে, এই ছন্দ থেকে এটা হচ্ছে বড় একক, তার থেকে একটু ছোট একক হচ্ছে এইটা, তার থেকে একটু ছোট একক হচ্ছে এইটা, তার থেকে একটা ছোট একক এটা, তার থেকে হচ্ছে এইটা, তার থেকে এইটা, তার থেকে এইটা। এখন এইখানে আপনি সবসময় মনে রাখবেন যে এইটাকে যদি আপনি এই যে মিটার, এই মিটারটাকে যদি আপনি 1 ধরেন বা মধ্যবিন্দু ধরেন, এর থেকে যখন ডান দিকে যাবে, তখন এক একটা করে শূন্য বাড়বে, এক একটা করে শূন্য বাড়বে। আর ডান দিক থেকে যখন বাম দিকে আসবে, তখন হচ্ছে এখান থেকে এই এককগুলো কত, এই এককগুলো কিন্তু ছোট, এককগুলো ছোট, আর এই দিকের এককগুলো কি বড়, এই দিকের এককগুলো বড়। তাহলে আমরা জানি যে প্রত্যেকটা ক্ষেত্রে 10 করে বৃদ্ধি পায়, মানে 10 গুণ করে বৃদ্ধি পাবে অথবা 10 গুণ করে কমবে, যেহেতু আমরা একটু আগে পড়ে আসছি ডেকা শব্দের অর্থ বা ডেকো শব্দের অর্থ 10 গুণ, তাই না। তাহলে যদি আপনাকে বলা হয় যে 1 মিটারে কত ডেসিমিটার, তাহলে এইখানের থেকে এক ডান দিকে গেছে, মানে এর উপর একটা শূন্য চলে আসবে। এখন মনে করেন যে আপনাকে যদি বলা হয় 1 মিটার সমান কত সেন্টিমিটার, তাহলে একের পরে 2টা শূন্য চলে আসবে, এত 100। তাহলে যদি এখানে বলা হয় যে 1 মিটারে কত মিলিমিটার, তাহলে দেখেন একের পরে যেহেতু 1 2 3 ঘর এই পাশে আছে, তাহলে 3টা শূন্য চলে আসবে, এত মিলিমিটার, ঠিক আছে। আবার যদি আপনি এদিক দিয়েও হিসাব করেন, এদিক দিয়ে যদি হিসাব করেন, যদি বলা হয় যে 1 মিটারে কত ডেকামিটার, হেক্টোমিটার, এবং আপনার যদি বলা হয় যে কিলোমিটার, আপনি মনে করেন যে 1000 কিলোমিটার সমান 1000 কিলোমিটার, মানে সমান হচ্ছে 1 কিলোমিটার। আপনি যদি এটাকে 1 মিটার সমান কত, 1000 কিলোমিটার, এদিকেও যদি আসে, তাহলে দেখেন আবার এই কিলোমিটার থেকে আপনি হেক্টোমিটারে যাবেন। এখন যদি এই দিক দিয়ে আপনি ধরেন, এক একটা করে শূন্য কিন্তু কমবে, এক একটা করে শূন্য, মানে 1000 কিলোমিটার। এখন আপনাকে যদি বলা হয় যে 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার, এখান থেকে একটা শূন্য কিন্তু কি হবে, কমে যাবে। এই যে দেখেন একটা শূন্য কিন্তু কমে যাবে। আবার ডেকা যখন বলবে, ডেকাতে তখন একটা শূন্য কমে তখন কিন্তু কি হয়ে যাবে, 10 হয়ে যাবে। তাহলে এই যে চার্টটা, এই চার্টটা যদি আপনি মনে রাখতে পারেন সুন্দর করে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে সেন্টিমিটার, কিলোমিটার, মিলিমিটার বা কোনটা বড় কোনটা ছোট, এই এককগুলো মনে রাখতে আপনার তেমন অসুবিধা কিন্তু হবে না ইনশাআল্লাহ। আপনারা কি এই চার্টটা বুঝতে পারছেন? তাহলে আপনাকে যদি বলা হয় যে 1 মিটার সমান কত ডেসিমিটার, সেক্ষেত্রে আপনি সহজেই বলতে পারতেছেন 1 ডেসিমিটার 1000, মানে 1 মিটার সমান 10 ডেসিমিটার, কারণ এর 1 ঘর এই পাশে আছে, তার মানে আপনি একটা 1 যুক্ত করে দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। এভাবে করে এই চার্টটা আপনি যদি মনে রাখেন, এখানে দেওয়া ছিল কত, 1 মিটারে কত সেন্টিমিটার, তাহলে এই যে দেখেন এখানে 1 মিটার আছে আর এখানে সেন্টিমিটার, তার মানে 1 ঘর 2 ঘর, মানে একের পরে একটা দুইটা শূন্য, তার মানে 100 সেন্টিমিটার। এটা মনে হয় আপনারা মোটামুটি বুঝতে পারছেন। সেক্ষেত্রে আমাদের এই প্রশ্নের উত্তর হবে 100 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, এইভাবে হচ্ছে আপনি এই প্রশ্নটা শুধু শিখালাম, বিষয়টা এমন না, আপনি সবগুলো প্রশ্নের সাথে ওই ছন্দটা মিলায়ে সুন্দরভাবে পড়বেন, ঠিক আছে। তাহলে আপনার আর মুখস্থ করতে হবে না। এই যে দেখেন এখানে লেখা আছে যে রতন অথবা শিহাব, যে কোনো একজন ব্যক্তি, সে কি করছে,
সে হচ্ছে 16,000 মিটার দৌড়ালে সে কত কিলোমিটার দৌড়ালো, কত কিলোমিটার। তাহলে কিলোমিটার আমরা ওইখানে দেখছিলাম যে ওইখানে মাঝখানে এরকম ছিল মিটার, মিটারের আগে ছিল ডেকা, ডাকাত মারিলে মানে কিলাইয়া, কিলাইয়া হাকাইয়া, হাকাইয়া ডাকাত মারিলে। তাহলে এইখানে আমাদের এখানে কি আছে, মিটার আছে, তাই না? তাহলে মিটার, তাহলে 1 থেকে যদি এইদিকে আসা হয় তাহলে 1 মিটারে মানে 10 ডেসিমিটার হবে, 100 হেক্টোমিটার হবে এবং 1000 কিলোমিটার হবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে দেখেন মিটার থেকে কিলোমিটারের সম্পর্ক কত, 1000, তাই না? 1000 মানে কয়টা, 1 2 3টা ঘর এই পাশে, তার মানে 3টা শূন্য এদিকে কিন্তু বৃদ্ধি পাইছে। এটার থেকে এদিকে গেলে কি হবে, এটা বৃদ্ধি পাবে, তাই না? তাহলে দেখেন যে আমরা যদি এখানে দেখি যে 1000 মিটার বা কিলোমিটার সমান হচ্ছে 1 মিটার, সরি 1 মিটার সমান 1000 কিলোমিটার, সেক্ষেত্রে আমরা কি করতে পারতেছি, এই যে মানটা আছে এইটা মিটারে আছে, আমরা যদি কিলোমিটার নিতে চাই এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে 1 2 3 1 2 3, তাই না? তাহলে 3টা কেটে গেল, এটা কি হয়ে গেছে এখন কিলোমিটার হয়ে গেল। তাহলে এই যে কিলোমিটার যখন হয়ে যাবে তাহলে এই প্রশ্নের উত্তর হবে 16 কিলোমিটার, তাই না? 16,000 মানে কি 16 কিলোমিটার সে অতিক্রম করেছে। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নটা যদি এভাবেও থাকে আমাদের কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। এবার দেখেন যে 1 হেক্টোমিটারে কত মিটার, 1 হেক্টোমিটারে কত মিটার, হেক্টো। তাহলে আপনি ওই একই ছন্দ মনে রাখেন যে কিলাইয়া, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে, এই যে মারিলে থেকে কি মিটার, মারিলে থেকে মিটার, তাহলে এর এই পাশে একটা ঘর, এই মানে একটা 2টা, তাহলে 2টা শূন্যর সাথে সম্পর্ক হবে, 2টা শূন্য, তাই না? তাহলে এই যে কিলাইয়া হাকাইয়া আপনাকে যদি বলা হয় তাহলে এখানে যদি আপনি 1 হেক্টোমিটার নেন তাহলে 1 হেক্টর থেকে এর এই পাশে 2টা ঘর আছে, মানে এখানে 2টা শূন্য হবে। তাহলে এই জায়গায় মিটার যখন চলে আসবে এটা কি হবে, 2টা শূন্য হবে। ডান পাশে গেলে একটা করে শূন্য বাড়বে। আপনি এই জায়গা থেকে শূন্যর হিসাবটা সবসময় মাথায় রাখবেন যে কোনটার থেকে কোনটা পর্যন্ত আসতেছে। তাহলে কোনটার থেকে কোনটা পর্যন্ত আসতেছে, যে কয়টা ঘর আসবে ওই কয়টা শূন্য আপনি হিসাব করবেন। তাহলে এই যে মিটার আছে এখানে কি হেক্টোমিটার আছে, তাহলে এখানে 2টা ঘর, তাহলে একের পরে 2টা শূন্য, তাহলে কত মিটারে 1 হেক্টোমিটার। এই প্রশ্নের উত্তর কিন্তু এখন সহজে আমরা বুঝে যাচ্ছি 100 মিটার, মানে ওই কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলবে। তাহলে ওই কথাটা আপনি মাথায় রাখলে কিন্তু এই সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? কি এখন কি ওই ছন্দটার গুরুত্ব বোঝা যাচ্ছে? আরো বোঝা যাবে, দেখেন আরো বোঝা যাবে ইনশাল্লাহ। এই প্রশ্নটা আপনারা সবাই একটু উত্তর করে দেন। এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষাতে এটা আসছে এবং আমরা জানি যে এই প্রশ্নটা কি হয়, সাধারণত অনেকের একটু মানে কনফিউজড হয়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে 1 মিটার সমান কত ইঞ্চি। আপনারা একটু উত্তর করে দেন, 1 মিটার সমান কত ইঞ্চি। অসাধারণ টেকনিক স্যার, জিনিয়াস। আচ্ছা হ্যাঁ, ধন্যবাদ হালিমা আপুকে এবং অন্যান্য যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ওই ছন্দটা অবশ্যই আপনারা মনে রাখবেন, ওইখান থেকে ঘরের হিসাবটা করবেন যে এককটা বলছে, একটা একক বলছে তার ডান দিকে কতগুলো আছে বা বাম দিকে কতগুলো আছে, যে কয়টা ঘর আপনার ওইটা থেকে যাইতে বলবে। মনে করেন এইখান থেকে আপনাকে 3 ঘর এদিকে যাইতে বললো, তাহলে এইখানের থেকে এইদিকে সম্পর্ক 3টা শূন্যের সম্পর্ক। এখন 3টা শূন্য কখনো বাড়বে কখনো কমবে, আমরা জানি ছোট একক হলে কমবে, মানে ছোট একক থেকে বড় এককে গেলে কমবে, আর বড় একক থেকে ছোটকে গেলে ডান পাশে শূন্য বাড়বে। ঠিক আছে? তাহলে এই প্রশ্নটার উত্তর করেন। হ্যাঁ, অনেকে লিখেছেন বাইজু নয়ান, শারমিন জাহান, খ বি বি। হ্যাঁ, অনেকে উত্তর করতেছেন বি। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হবে 1 মিটার সমান হচ্ছে 39.37। কিন্তু এই জায়গায় দেখেন 37.39ও আছে, 37.39 এখানে লেখা আছে। তাহলে আমরা এখানে মনে রাখবো যে 37 এবং 39 আর 39 আর 37 থাকার কারণে অনেকের কিন্তু ওই কথাটা মনে থাকে না। এই জন্য আমরা যদি কখনো যে মনে করেন যে একটা চেয়ার আছে এখানে, ঠিক আছে, একটা চেয়ার আছে, যে চেয়ারে আপনি কাউকে বসতে দিবেন। হ্যাঁ, একটা চেয়ার ধরে নেন যে এখানে আছে, চেয়ার তো আমি ভালো আঁকতে পারি না, মনে করেন যে এখানে একটা চেয়ার আছে, এখানে আপনি কাউকে বসতে দিবেন। হ্যাঁ, এখন চেয়ার আছে কয়টা,
একটা সিট আছে। তা একটা সিট যখন থাকে তখন 2 জন মানুষ যদি থাকে তাহলে আমরা কাকে আগে বসতে দিই বলেন তো? আমরা সাধারণত আগে সিনিয়র মানুষ যারা মানে যারা বয়স্ক বয়স্ক বোঝায়, আমরা সিনিয়র বোঝায় যাদেরকে, তাদেরকেই আমরা আগে বসতে দিই। অন্যজন একটু কি দাঁড়ায় থাকি দরকার। বাসের ভিতরে অনেক সময় সিট থাকলে কি হয় যে একটু মুরব্বী মানুষ দেখলে আমরা অনেকে দাঁড়িয়ে যাই, বলি যে আঙ্কেল বা আন্টি আপনি বসেন, তাই না? এরকম হয় না? তো আপনি জাস্ট এটা কোনো না যে এটা কোনো সূত্র বা কিছুই না, জাস্ট মনে রাখার জন্য আপনি মনে রাখবেন যে বয়স্ক লোক যে বা বৃদ্ধ লোক যে বা বড় যে বড় তাকে আগে বসাতে হবে, তারপরে ছোট জন, তারপরে কি ছোট। তাহলে সেক্ষেত্রে এই যে যেহেতু 39 বড়, 39 কি বড়, বড় তারপরে হচ্ছে পরে বসবে হচ্ছে ছোট, তার মানে 37 ছোট। এইভাবে আপনি একটু মনে রাখতে পারেন, ঠিক আছে? এটা জাস্ট আপনাকে মনে রাখার জন্য আমি বললাম এই কথাগুলো। আমরা পরের প্রশ্নে চলে আসি যে 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। এই প্রত্যেকটা জিনিস কিন্তু লাগবে, আপনার মনে থাকুক না থাকুক, পরীক্ষায় আপনি অবশ্যই এই জায়গা থেকে প্রশ্ন পাবেন, 100% গ্যারান্টি দেওয়া হচ্ছে, ঠিক আছে? এই জায়গা থেকে আপনি অবশ্যই প্রশ্ন পাবেন ইনশাআল্লাহ। সুতরাং এই প্রশ্নটার উত্তর করে দেন যে 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। 1 ইঞ্চিতে কত সেন্টিমিটার হয়, সবাই উত্তর করেন। 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? দাসপিয়া মুন্নি লিখেছেন, একজনকে মেনশন দিয়েছেন। হ্যাঁ, আবার আমাদের শাহিদা আক্তার আপু লিখছে আজকে স্যারকে আজকে অনেক সুন্দর লাগছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। রিমঝিম বৃষ্টি আপু লিখেছেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। হ্যাঁ, আপনারা সবাই উত্তর করে দেন এই প্রশ্নটার। এই প্রশ্নের উত্তর হচ্ছে 1 মিটার সমান কত ইঞ্চি। এখানে কত কত দেওয়া আছে, 2.54, 2.45, 2.50, 2. এইগুলো আসলে সবার মুখস্থ করতে হবে, কিন্তু সবগুলো আর টেকনিক দিয়ে কাজ হবে না, কিছু জিনিস আছে মুখস্থ করতে হবে। এটার মান কেন এত, এইগুলো আসলে ব্যাখ্যা করার মতো সময় নাই, বা ওইভাবে ব্যাখ্যা করেও আপনার প্রশ্নের উত্তর অ্যানালাইজ করার মতো সময় আপনি পাবেন না। সুতরাং মনে রাখতে হবে যে 1 মিটার সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার। 1 মিটার না, 1 ইঞ্চি। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। শারমিন জাহান, শারমিন জাহান লিখছে, মুস্তাকিম বিল্লাহ ভাই লিখছে ক, সীমা স্নিগ্ধা লিখছে, রফিকুল ইসলাম ভাই লিখছে 7 ক, হারুনুর রশিদ লিখছে 7 ক। হ্যাঁ, অনেকেই আপনারা সঠিক উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, এখন আমরা চলে যাই আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্ন এই যে দেখেন, এইখানে একটা অঙ্ক আছে যে 352 গজ 1 মাইলের কত অংশ। 352 গজ 1 মাইলের কত অংশ? তাহলে 352 গজ 1 মাইলের কত অংশ যদি জানতে হয়, তাহলে প্রথমেই আপনাকে জানতে হবে যে 1 মাইল সমান কত গজ। এটা কি আপনি জানেন যে 1 মাইল সমান কত গজ? 1 মাইল সমান কত গজ, এটা যদি আপনাকে লিখে দেওয়া হয় তখনই কিন্তু আপনি এটা নির্ণয় করতে পারবেন, তা না হলে পারবেন না, তাই না? তাহলে আপনাদেরকে আমি এটা বলে দিই যে 1 মাইল সমান কত? 1760 গজ। মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? কিভাবে হলো এটা আসলে আমিও বলতে পারবো না, আমি নিজেও মুখস্থ করছি, তাই আপনাদেরকে সেভাবেই বলতেছি। তো বলছে 352 গজ 1 মাইলের কত অংশ। তাহলে 1 মাইলে যেহেতু এত গজ, তাহলে 352 দিয়ে এটাকে ভাগ করেন। মানে আপনি যদি এইভাবে এখন হিসাব করেন যে 1760 গজ, এত গজ সমান কত? 1 মাইল, তাই না? 1 মাইল। অতএব 1 গজ সমান কত হবে? 1 গজ সমান হবে হচ্ছে, এই যে কম হবে, তার মানে 1760 মাইল। অতএব এখানে কত হবে? 352 গজ সমান, উপরে 352 আর নিচে হচ্ছে 1700 কত? 1760। তো এখানে দেখেন যে এখানে কাটাকাটি যদি করা হয়, কাটাকাটি যদি আপনি করেন, দেখবেন যে এইখানে শেষে 5 আছে না, এই 5 ছাড়া আর অন্য কোনো কিছু দিয়ে কাটাকাটি করলে কিন্তু শেষে শূন্য হয় না। আমরা যদি শেষে শূন্য থাকলে অথবা 5 থাকলেই শুধু 5 দিয়ে কাটাকাটি করা যায়। মানে এই যে এটা দিয়ে আপনি করেন, যে কাটাকাটি যদি করেন, এই যে এই সংখ্যাটাকে এখানে 60, এটা কাটলে হচ্ছে উপরে হবে 1, নিচে হবে 5, কারণ এটাকে 5 দিয়ে গুণ দেন, 5 দুগুণ 10 এর শূন্য, বা অপশন টেস্ট করলে আপনি বুঝবেন যে এখানে 5 দুগুণ 10 এর শূন্য, হাতে হচ্ছে 1, এবার 5 5 25 আর 1 26 এর 6, হাতে হচ্ছে 2, 3 5 15 আর 2 17। তার মানে এইটা হবে এই প্রশ্নের
উত্তর। তাহলে আপনার কিন্তু এই কথাটুকুন মুখস্থ রাখতে হবে, অবশ্যই এই কথাটুকুন কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। এখন এইটুকুন মুখস্থ কি শুধু এই অঙ্কের জন্য লাগবে না, সরাসরি মনে করেন এটাও প্রশ্নে চলে আসতে পারে যে 1 মাইল সমান কত গজ, 1 মাইল সমান কত গজ, সেটাও কিন্তু পরীক্ষাতে চলে আসতে পারে। তাহলে ক্লিয়ার? তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত, 1/5। এখন মনে করেন যে আপনাকে যদি এই প্রশ্নটা দেওয়া হয়, এই যে দেখেন এখানে একটা সুন্দর প্রশ্ন আছে যে 3 গজ কাপড় থেকে ফুট করে কাটলে, ফুট করে 3টি টুকরো কাটা হলে কতটুকু কাপড় অবশিষ্ট রইবে। ফুট করে আসলে কত ফুট করে, এখানে হচ্ছে এরকম হয়তো আছে প্রশ্নটা 1.5 ফুট, 1.5 ফুট। আচ্ছা এখানে একটা 1.5 আছে, তা না হলে এই যে টুকরো ফুট করে একটা কাটা হলে ফুট কত ফুট, তাই না, এটা তো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা 3 গজ কাপড়, 3 গজ কাপড় থেকে 1.5 ফুট করে 3টি টুকরো কাটা হলে কতটুকু কাপড় অবশিষ্ট রইবে। দেখেন এই প্রশ্নগুলো কিন্তু এই যে ফুট এবং গজ, ফুট এবং গজের সম্পর্ক কি এটা কিন্তু আমার জানতে হবে যে 1 গজ সমান কত ফুট। 1 গজ সমান হচ্ছে, আমরা জানি যে 1 গজ, 1 গজ সমান, এই জিনিসগুলো আপনার অবশ্যই আজকে ক্লাস করতেছেন সুন্দরভাবে নোট করে রাখেন, এগুলো মুখস্থ করবেন, অবশ্যই মুখস্থ করবেন, পরীক্ষাতে কিন্তু এখান থেকেই আসবে। আপনারা সবাই বলেন তো যে 1 গজ সমান কত ফুট। 1 গজ সমান হচ্ছে 3 ফুট, 3 ফুট, তাই না, 1 গজ সমান 3 ফুট। তাহলে 3 গজ সমান কত হবে, 3 গজ সমান হবে 3 গুণ 3 ফুট, 3 গুণ 3 ফুট সমান কত ফুট, 9 ফুট, তাই না, 9 ফুট। আচ্ছা তাহলে 9 ফুট থেকে 1.5 ফুট করে 3টা টুকরো কাটা হলো, তাহলে 1.5 ফুটের যদি 3টা টুকরো কাটা হয়, তার মানে 1.5 ফুট গুণ 3, তাহলে এটা করলে 3 5 3 45, মানে 4.5 ফুট, এত ফুট কাটা হলো। তার মানে আমার 9 ফুট থেকে যদি আমি 4.5 ফুট কাটি, তার মানে 9 বিয়োগ 4.5 সমান 4.5 ফুট অবশিষ্ট থাকবে, তাই না, এটা না। আমি কি করছি যে দেখেন যে 1 গজ সমান 3 ফুট, তাহলে 3 গজ সমান 9 ফুট, সেখান থেকে 1.5 গজ করে, মানে 1.5 ফুট করে 3 টুকরো কাটা হলো, তার 3 টুকরো মানে 3 টুকরো এখানে গুণ করলে 1.5 দিয়ে দেখেন 4.5 হয়, তাহলে 9 থেকে 4.5 টুকরো কাটা হয়েছে, তাহলে আর অবশিষ্ট আছে কত, আর অবশিষ্ট আছে 4.5 ফুট। আশা করি আপনারা এই ধরনের অঙ্ক এখন ইনশাআল্লাহ অনায়াসে উত্তর করতে পারবেন, একদম সহজভাবে উত্তর করতে পারবেন। দেখেন এরপরে আমরা চলে যাই পরের প্রশ্নে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এর পরের প্রশ্নে দেখেন এই যে 1 মাইলে কত গজ, এই প্রশ্নটা দেখেন আমি কিন্তু একটু আগে আপনাদেরকে বলছি, এই যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট অধিদপ্তর অফিস সহকারী 2021 সালের প্রশ্নে কিন্তু এই প্রশ্নটা এসে গেছে। দেখেন একটু আগে ছিল কিন্তু একটু অন্যভাবে, তাই না, যে এরকম ছিল যে 352 গজ 1 মাইলের কত অংশ, তাই না। তাহলে এখন কিন্তু আপনাকে এই কথাটা জানতে হচ্ছে। আপনারা এই প্রশ্নটা সবাই উত্তর করে দেন। অনেকে উত্তর করতেছেন, রোকসানা আক্তার আপু লিখছে 9 এর ক। 10 নাম্বার উত্তর করে দেন। শাহিদা আক্তার 36 ইঞ্চি, 36 ইঞ্চি আবার কোন জায়গা থেকে আসলো। আচ্ছা নাজমা আক্তার লিখছে 1760, 1760 লিখেছেন নাজমা আক্তার আপু। হ্যাঁ আপনারা সবাই উত্তর করেন দেখি। আয়েশা সিদ্দিকা 1760, 10 এর ক উত্তর করেছেন অনেকে, আলহামদুলিল্লাহ অনেকে। তাহলে দেখেন এই প্রশ্নটা কিন্তু একটু আগেই আমরা বলে দিয়েছি, সুতরাং এটা নিয়ে আমরা কথা না বাড়াই যে 1 মাইল সমান কত গজ। 1 মাইল সমান হচ্ছে 1760 গজ। এটা আমরা অবশ্যই মুখস্থ রাখবো। যদি এরকম ভাবে মুখস্থ রাখতে পারি তাহলে ওই যে প্রশ্নটা ছিল একটু আগে যে 352 গজ, গজ 1 মাইলের কত, 1 মাইলের কত অংশ, তাহলে এটা হচ্ছে তখন আমরা এই যে এটা দিয়ে এটাকে ভাগ দিলে যে এত গজ কত, এই যে 1760 এর 352, তখন কিন্তু এইভাবে আমরা কাটাকাটি করে 1/5 এটা পেয়েছিলাম, তাই না। তো এইটা বের করতে গেলে কিন্তু আপনার এটা জানা দরকার, আর এটা যখন আপনি জানবেন তখন ওইটাও অনায়াসে বের করতে পারবেন। আমরা চলে যাই পরের প্রশ্নে। অনেকেই আপনারা সবাই কিন্তু এইগুলো মাথায় রাখবেন, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। পরিমাপ এবং এককের চ্যাপ্টার মানেই একটা চ্যাপ্টার, এই একটা চ্যাপ্টার মানেই 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা প্রশ্ন, ঠিক আছে। এবার 3টা প্রশ্ন আপনি পেয়ে যেতে পারেন, 2-3টা প্রশ্ন আপনি কি করতে পারেন, পেয়ে যেতে পারেন। 1 কাঠা সমান কত শতক,
এক কাঠা সমান কত শতক? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাফিক হেল্পার, দেখেন এখানে কিন্তু এই প্রশ্নটা এসেছে। এখানে কিন্তু মোটামুটি একদম কাছাকাছি মান সব দেওয়া আছে, 1.65646663। আপনারা জানেন এটা যে এক কাঠা সমান কত শতক? এক কাঠা সমান কত শতক? যদি না জানেন তাহলে আজকে জেনে নেন এই প্রশ্নের উত্তর কোনটা হবে। আপনারা আইডিয়া করে একটু বলেন, আমরা দেখি যে তারপরে প্রশ্নটার উত্তর কত হয়। সবাই উত্তর করে দেন যে হ্যাঁ, তাসলিমা খাতুন লিখেছে 11 এ, রিমঝিম বৃষ্টি 11 এ লিখেছে, এমএসটি ববি আপু 1.65, সারোয়ার মোর্শেদ শাওন ভাই 1.65, আফসানা আঞ্জুম লিজা আপু 1.65। বা মাশাআল্লাহ, আপনারা তো মোটামুটি সবাই এক্সপার্ট একদম। হ্যাঁ, 1.65ই এই প্রশ্নের উত্তর। অনেকেই আপনারা সঠিক উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। তবে আপনাদেরকে বলবো যে আজকের ক্লাসটা কিন্তু যত ক্লাস এ পর্যন্ত করেছেন কোন ক্লাসের 100% গ্যারান্টি আছে কিনা জানি না, বাট পরিমাপ এবং এককের অধ্যায়টা 100% গ্যারান্টি যে এখান থেকে প্রশ্ন আসবে, এটা নিয়ে তো আপনাদেরও কোনো সন্দেহ নেই। এখন নিজেরা আপনারা যখন পড়তে যান, পড়তে গেলে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়, বাট আজকে আমি আপনাদেরকে একটু ভিজুয়ালাইজ করে দিচ্ছি। অন্তত ক্লাসটার কথা মনে থাকলেও, অপশনগুলো যদি মনে থাকে, তা মানে আপনি এই ক্লাসটার কথা যদি আপনার মাথায় একবার ঢোকে, আপনি ইনশাআল্লাহ পরীক্ষার হলে অপশন দেখলে মনে পড়ে যাবে। ঠিক আছে, আসলে এগুলো সবই মুখস্থ হলেও আপনার কিন্তু এই যে এই জিনিসগুলো মাথায় থাকে না। এই ক্লাসটা দেখতেছেন মানে আপনার উপকার হচ্ছে, আজকে কিন্তু আপনি অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাহলে এই প্রশ্নের উত্তর হবে ক। আমরা চলে যাই, এই যে দেখেন এই প্রশ্নগুলো আমরা জানি যে কিলোগ্রাম এবং পাউন্ড দুইটাই কিসের একক? পরিমাপের একক, ভর পরিমাপের একক। তো সেক্ষেত্রে আপনারা জানেন যে 1 কিলোগ্রাম কত পাউন্ডের সমান? দেখি 1 কিলোগ্রাম কত পাউন্ডের সমান? এক কাঠা সমান 6 টাকা। হ্যাঁ, এক্স্যাক্টলি, নয়নের একটা ডায়লগ বলেন। আচ্ছা, কি বলেন? আচ্ছা, যাই হোক, 1 কিলোগ্রাম সমান কত পাউন্ড? আপনারা একটু উত্তর করেন তো দেখি, পারেন কিনা। রাজিয়া সুলতানা আপু এখনো আগের প্রশ্নটাই উত্তর করেছেন। হ্যাঁ, আপনারা এই 12 নাম্বার প্রশ্নের আপনারা কি করবেন আমি আপনাদেরকে একটু সাজেস্ট করি, সেটা হচ্ছে যে এই যে 12 নাম্বার প্রশ্নের উত্তর যখন করতেছেন, 12 লিখে তারপরে আপনি ক বা খ বা গ বা ঘ যেটাই উত্তর করেন, এটা লেখার পরে উত্তর করবেন। ঠিক আছে, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে যে আপনি কত নাম্বার প্রশ্নের উত্তর করেছেন। প্রায় মানগুলো সবই তো সমান, এই জন্য। তাহলে 1 কিলোগ্রাম সমান কত পাউন্ড? 1 কিলোগ্রাম, স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর অফিস সহায়ক, এই জায়গাতে কিন্তু এই প্রশ্নটা এসেছে। এবং কিলোমিটার পাউন্ড আমাদের মোটামুটি পরিচিত একটা। আপনারা সবাই যারা এখনো শেয়ার দেন না, একটু শেয়ার দিয়ে দিবেন। আর হচ্ছে একটু লাভ রিয়াক্ট বা ক্লাসটা কেমন লাগতেছে একটু জানাবেন। ঠিক আছে, এই ক্লাসটায় আসলে ইন্টারেস্টিং তেমন কিছু টেকনিক বা কোনো কিছু দেওয়ার মতো আমার কম আছে আর কি, সত্য কথা বলতে। কারণ এই ক্লাসে আপনাদেরকে আমি জাস্ট মনে করাই দিচ্ছি এই পড়াগুলো আপনাদেরকে পড়তে হবে, মুখস্থ করতে হবে। কারণ এখানে কোনো জাদু শর্টকাট টেকনিক বা ওইগুলো দিয়ে সব হয় না, কিছু হয় ওই যে যেরকম একটা ছন্দ দিলাম যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, ওইখান থেকে জাস্ট ঘরগুলো মনে রাখা, যে প্রত্যেক ঘর, এক ঘর থেকে আর এক ঘরের ব্যবধান 10, এক ঘর থেকে আর এক ঘরের ব্যবধান 10। আপনি জাস্ট ওই সূত্রটা লিখবেন, লিখে ওর ডান দিকে যাইতে বলুক বাম দিকে যাইতে বলুক, আপনি একটা শূন্য বাড়াবেন বা কমাবেন, দেখবেন যে হয়ে গেছে। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তর অনেকেই উত্তর করতেছেন। খ আর কে আর সুজন ভাই, ফাতেমা, পিঙ্কি, শাবনুর আক্তার আপু অনেকেই খ উত্তর করেছেন। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হবে খ। ঠিক আছে, যে আসলে কিলোগ্রাম, তাহলে বলেন তো কিলোগ্রাম বড় নাকি পাউন্ড বড়? আপনাকে যদি বলা হয় যে 1 কিলোগ্রাম সমান কত পাউন্ড, এখন এখানে বলেন তো কিলোগ্রাম বড় নাকি পাউন্ড বড়? কিলোগ্রাম বড় নাকি পাউন্ড বড়? কোনটা বড় বলেন তো? কিলোগ্রাম বড় না পাউন্ড বড়? আপনারা একটু লিখে দেন, আমরা পরের প্রশ্নে চলে যাব ইনশাআল্লাহ। তো সবাই একটু এই প্রশ্নটার উত্তর করে দেন যে কিলোগ্রাম বড় নাকি পাউন্ড বড়। আমি দেখবো যে আপনারা দেখি বুঝতে পারছেন কিনা। 1 মাইল, এই যে দেখেন আমরা অনেক ক্ষেত্রে মাইল এবং কিলোমিটার যে প্রশ্নগুলো আছে, এ তো আমরা সবাই জানি যে মাইল কখন, আমাদের দেখবেন যে মিটার গুলো থাকে, যে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কত, এ সবই প্রায় কিলোমিটারে থাকে। তার মানে ওই যে এমকে মানে কিলোমিটার যেটা আছে, যে এম এ তো মিটার না, এটা তো ইসের পদ্ধতি, এসআই পদ্ধতিতে পাই, যে আমরা জানি যে দূরত্বের একটা একক হচ্ছে কিলোমিটার। তো এই কিলোমিটার যে পদ্ধতিটা আছে, এই কিলোমিটার পদ্ধতি এবং মাইল কিন্তু এখন তেমন কোনো জায়গায় বেশি একটা লেখা থাকে না, বেশি কিলোমিটার থাকে।
কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কেউ কিলোমিটার কেউ মাইল, এই জায়গা থেকে দূরত্ব এত মাইল বলে ফেলি, কিন্তু বিষয়টা কি একই, বিষয়টা এক। আর দেখেন অনেকে বলছে কিলোগ্রাম বড়, হ্যাঁ কিলোগ্রাম বড়, ঠিক আছে, কিলোগ্রাম বড়। আর এইখানে মাইল আর একটা হচ্ছে কিলোমিটার, তাহলে মাইল অবশ্যই বড়, মাইল হচ্ছে বড়, আর কিলোগ্রাম ছোট, কিলোগ্রাম ছোট। তাহলে 1 মাইল যদি হয়, 1 মাইল যদি হয় সেটা হবে অবশ্যই কিলোগ্রামে যদি আমরা এখানে রূপান্তর করি, কিলোগ্রামে যদি আমরা রূপান্তর করি, সরি কিলোগ্রাম না, কিলোমিটারে যদি রূপান্তর করি, তাহলে এটা অবশ্যই 1 থেকে বড় হবে। তো 1 থেকে বড়, এখানে তো ডাইরেক্ট 1 আছে, এটা তো সমান জিনিস না, এই দুটা তো সমান না। আবার এটা 1 থেকে ছোট আছে, তাও হবে না। তাহলে আছে 1.8, 1.6। দেখি আপনারা কি উত্তর করেছেন। আপনারা কিলোগ্রাম বড়, হ্যাঁ 1.6। আবার সীমা স্নিগ্ধা উত্তর করেছেন যে 0.62, না 0.62 কিলোমিটার না, 1 কিলোমিটারের 0.62 মাইল। তাহলে এই প্রশ্নের উত্তর এটাও হবে না, এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে আসলে 1 মাইল কিন্তু 1.5 কিলোমিটারের থেকেও বেশি, মানে কিলোমিটারটা ছোট, এই যে 1.62, তার মানে কিলোমিটারটা হচ্ছে মাইল থেকে ছোট। তার মানে 1 মাইলে হয় প্রায় 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটারের থেকেও একটু বেশি, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে রিমঝিম বৃষ্টি মাহিয়া মাহি 6, 1.6 উত্তর করেছেন অনেকে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই সঠিক উত্তর করেছেন। আমরা চলে যাই আমাদের পরের প্রশ্নে। এই যে দেখেন এইখানে একটা সুন্দর প্রশ্ন কিন্তু আছে যে 1 কিলোমিটার সমান কত গজ। এইগুলো আসলে মুখস্থ রাখতে হবে। এখানে 1 কিলোমিটার সমান কত গজ, আপনারা একটু উত্তর করে দেন যে 1 কিলোমিটার সমান কত গজ, এটা কি আপনাদের জানা আছে? 1 কিলোমিটার সমান কত গজ বলেন, যে 1 কিলোমিটার সমান কত গজ, এগুলো একটু মাথায় রাখবেন। এই যে ক্যাবের অফিসার 2024 সালে আসা প্রশ্ন, এই যে 193.61, এগুলো নিয়ে আর বেশি মানে সময় আমরা নষ্ট করতেছি না, মোটামুটি গুরুত্বপূর্ণ। যে 1 কিলোমিটার সমান যদি কখনো গজ আসে গজের হিসাবে, ঠিক আছে, তাহলে আপনি এভাবে হিসাব করতে পারেন। আপনি এখন যদি অনেক কিছু টেনে এনে হিসাব করতে চান, যে মাইল, 1 মাইল, আমরা জানি যে 1 মাইল সমান 1760 গজ, তাই না, গজ। আবার 1 মাইল সমান হচ্ছে, 1 মাইল সমান হচ্ছে কত কিলোমিটার, 1.6 কিলোমিটার। তার মানে 1 মাইল সমান যদি এইটা লেখা যায়, 1 মাইল সমান যদি এটা লেখা যায়, তাহলে এত কিলোমিটার সমানও তো এটা লেখা যায়, তাই না, এত কিলোমিটার সমানও লেখা যায় যে 760 এত গজ, তাই না। এখন আপনাকে এখানে কি 1.6 কিলোমিটার বলছে না, এখানে আপনাকে বলছে 1 কিলোমিটার। তাহলে আপনি এখানে লেখেন যে অতএব 1 কিলোমিটার সমান 1760 ভাগ, এই যে এই 1.6 দিয়ে এটাকে ভাগ দেন। এটাকে ভাগ দিলে দেখবেন যে আসবে যে 1000, এখানে কত আসবে যে 1093.61 গজ। এই জায়গা থেকে আপনি বের করে নিতে পারেন। এটা হচ্ছে মানে মনে মানে আপনার যদি 1 মাইল সমান এত গজ মনে থাকে, তা 1 মাইলে তো এত কিলোমিটার, তাহলে এত কিলোমিটার সমানও তো এই গজই হবে। তাহলে 1 কিলোমিটার সমান কত গজ হবে, এটাকে আপনি 1.6 দিয়ে ভাগ দেন, দেখেন এটা বের হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মনে না থাকলে, আপনার যদি হাতে সময় থাকে, বাট এরকম দশমিকের অঙ্কগুলো আপনি ওইখানে যে করতে গেলে একটু কঠিন হয়ে যাবে, মানে অত সময় পাওয়া যায় না, ঠিক আছে। দশমিকের শেষে শূন্য টূন্য থাকলে এগুলো টেকনিক করে অনেকভাবে বের করা যায়, কিন্তু যখন এরকম মেলে না এই ধরনের থাকে, তখন একটু ঝামেলা হয়ে যায়। এই যে 1 মাইলে কত শিকল, শিকল মানে আসলে এখানে এটা এই জরিপের হিসাবটা আমি আগে জানতাম না, আমিও পরে এসে জানছি, ঠিক আছে, যে 1 মাইলে আসলে এটাকে বলা হয়, এই শিকল বলতে এটাকে সার্ভে চেইন বলা হয়, যে SURVEYS, সার্ভেস চেইন, সার্ভেস চেইন। এটা আসলে ভূমি জরিপের কাজে এই এককটা মূলত ব্যবহৃত হয়, ঠিক আছে, ভূমি জরিপের ক্ষেত্রে এই এককটা ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে আপনারা বলেন তো 1 মাইলে কত শিকল, 1 মাইলে কত শিকল, এটা আপনারা অনেকে জানেন কি জানেন না আমি জানি না, আপনারা একটু মনে রাখবেন এই প্রশ্নটা। এটাও মোটামুটি ভাবে একক পরিমাপের ক্ষেত্রে এখন আর প্রচলিত না, এটা অত বেশি গুরুত্বপূর্ণ না,
জাস্ট জানার জন্য। তবে এই যে পরীক্ষাতে আসা প্রশ্ন, এই জন্য আপনাদের কাছে দেওয়া হলো। এটা হচ্ছে 80 শিকল। 1 মাইলে হচ্ছে 80 শিকল। 1 মাইলে কত? 80 শিকল। তাহলে এখানে সব পারি, পরীক্ষা হলে উত্তর দিব উড়াধুরা, আর রেজাল্টের দিন খাবো কট ধরা। আচ্ছা যাই হোক, তাহলে এটা হচ্ছে 80 শিকল। এটা আপনারা যদি পারেন একটু মনে রাখবেন। আমরা পরের প্রশ্নে চলে যাই যে 1 মাইলের কত ফুট। 1 মাইলে আসলে কত ফুট? 1 মাইলের না, 1 মাইলে কত ফুট হয়? 1 মাইলে কত ফুট? 1 মাইলে কত ফুট আপনারা কি জানেন এটা? এই প্রশ্নটা সবাই উত্তর করে দেন তো, যে 1 মাইলে কত ফুট হয়। আমাদের মুজাহিদুল ইসলাম ভাই লিখছে এত গজ। আমার তো এই অধ্যায়টা অসহ্য লাগে। আচ্ছা কিছু করার নাই, কিন্তু এই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন আসবে, ঠিক আছে? এই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন আসবে 100%। এই অধ্যায় থেকে 100% কয়টা প্রশ্ন আসবে? 2 থেকে 3টা প্রশ্ন আসবে। তো যেহেতু 2 থেকে 3টা প্রশ্ন আসবে, আপনি এই অধ্যায়টা কি বাদ দেবেন? না। আপনার যদি মনে রাখতে অসুবিধা হয়, আপনি বারবার এই ভিডিওগুলো একটু দেখেন, 2-3 ঘন্টা টাইম ব্যয় করেন। আপনি একবারে নিজে মুখস্থ রাখতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় লাগবে, কিন্তু আপনি যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনার দেখা যাচ্ছে ভিডিও দেখে মনে থাকবে, ঠিক আছে? তাহলে 1 মাইলে কত ফুট? 1 মাইলে হচ্ছে, দেখি আপনারা কি উত্তর দিয়েছেন। 1 মাইল সমান 80 শিকল, কিন্তু ফুটে বলেন। কাজল রেখা আপু লিখেছেন গ। আচ্ছা, অনেকে 1 মাইলে সুদীপ্ত মন্ডল ভাই লিখেছেন, অজিয়া জান্নাত লিখেছে 1760। না, 1 মাইলে যখন মনে করেন 1 মাইলে এটা তো ফুট না, গজ না, ওইখানে বলা হয়েছিল গজের হিসাব, যে 1 মাইল 1 মাইল সমান কত? 1 মাইল সমান হচ্ছে 1760 গজ, তাই না? গজ। আচ্ছা, আপনাদেরকে আমি একটু এই জিনিসগুলো সহজ করে দেব। মানে আপনারা যদি ক্লাসটা এনজয় করেন বা ভালো লাগে, তাহলে আস্তে আস্তে কি এই জিনিসগুলোকে একটু মানে মনে রাখার জন্য কিছু কথাবার্তা বলবো, যে কিভাবে আপনি এই আইডিয়াগুলো কানেক্ট করবেন। যদি আপনারা বলেন যে জি স্যার, তাহলে আমি কিন্তু এই কথাগুলো আপনাদেরকে একটু কানেক্ট করাই দেবো। দেখেন, আমরা এতক্ষণ কিন্তু মাইল থেকে গজের হিসাবটা পড়ছি, মাইল থেকে গজের হিসাব পড়ছি, আবার গজ থেকে ফুটের হিসাব পড়ছি, তাই না? ফুটের হিসাব পড়ছি না? তাহলে আপনারা যদি এইখানে দেখেন যে এত গজ, এই 1 মাইল সমান এত গজ। এখন এইখানে কিন্তু গজের কোনো কাহিনী নাই, কিন্তু ফুটের সাথে গজের একটা সম্পর্ক আছে না? ফুটের সাথে গজের একটা সম্পর্ক আছে না? কি রকম? যে 1 গজ, 1 গজ সমান হচ্ছে 1 গজ সমান হচ্ছে 3 ফুট, 3 ফুট। তাহলে 1 মাইল সমান যদি হয় 1760 গজ, তাহলে 1760 গজ সমান হবে এত গজ সমান হবে 1760 গুণ 3 ফুট। আপনারা এখানে ফুটের হিসাব চেয়েছে না? ফুট। দেখেন, আমরা কিন্তু এই যে এই মাইল থেকে গজে এসে গজ থেকে ফুটে যাচ্ছি, ঠিক আছে? মানে ওই আইডিয়াগুলো কানেক্ট করতেছি, যে আমি মাইল থেকে গজের হিসাব জানি, আবার ফুট থেকে গজের হিসাব বা গজ থেকে ফুটের হিসাব জানি। তাহলে মাঝখানে আমার এখানে একটা গজ বাকি ছিল, তা আমরা মাইল থেকে গজে যে গজ থেকে এবার ফুটে যাচ্ছি আর কি, ঠিক আছে? তাহলে 1 গজ সমান যেহেতু 3 ফুট, তাহলে 1760 গজ সমান হবে, এটা আপনি গুণ করে দেন। দেখেন 0 3 6 18 8 হাতে হচ্ছে 318 8 হাতে 1, এবার 3 7 21 আর 1 22 2 হাতে হচ্ছে 2, এবার 3 অকে 3 আর 2 5, এত ফুট। দেখেন তো ওই আইডিয়াগুলো কানেক্ট করলে এটা পারা যায় কিনা। দেন গো স্যার দেন। আচ্ছা, এই যে বিষয়টা যে 5280, এটা কিন্তু আপনার আলটিমেটলি মুখস্থ করা লাগতেছে না। দেখেন কয়টা জিনিস আপনার মাথায় যখন ঢুকে যাচ্ছে, তখন কিন্তু আপনি ওইগুলোকে ক্যালকুলেট করে এই হিসাবগুলো করতে পারতেছেন। দেখেন, সরাসরি গজ ছিল না, কিন্তু গজের থেকে ফুটে যাওয়া যায়। আপনি এই জন্য গজ আর ফুটের সম্পর্কটাকে কাজে লাগিয়ে 1 গজ সমান 3 ফুট, সুতরাং এত গজ সমান কত ফুট সেটা বের করছেন। কি কেমন লাগলো বলেন তো? সবাই একটু বলেন যে এভাবে যদি করেন তাহলে কি ভালো লাগবে? হ্যাঁ, এই যে আস্তে আস্তে এইভাবে শিখতে হবে, কিছু কিছু জিনিস যতটুকু যা কানেক্ট করা যায়। এখানে দেখেন 1 কিলোমিটার, 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার সমান কত মাইল? আমার মাইল বড় নাকি কিলোমিটার বড়? আমরা জানি কিলোমিটার হচ্ছে ছোট, কিলোমিটার ছোট, আর মাইল হচ্ছে বড়, একটু আগেই আমরা দেখছি। এখন বলছে যে 1 কিলোমিটার সমান কত মাইল, তাই না? তাহলে মাইল যদি হয়, মাইল যদি বড় হয়,
তাহলে 1 কিলোমিটারে তো মাইল নিশ্চয়ই 1 কিলোমিটারের থেকে কম হবে, তাই না? মানে আমরা জানি যে ওই যে একটু আগে আমরা দেখে আসছিলাম, ওই সূত্র দিয়ে কিন্তু আপনি এখন বের করতে পারেন যে এক মাইল সমান 1.62 কিলোমিটার। এটা আপনি পড়ছিলেন না? এটা যদি আপনি পড়েন, এই কথাটাকে তো এইভাবে না লিখে এরকমও তো লেখা যায় যে 1.62 কিলোমিটার সমান 1 মাইল, তাই না? 1 মাইল। এখন আপনাকে চেয়েছে অতএব 1 কিলোমিটার, অতএব 1 কিলোমিটার সমান 1 ভাগ 1.62 মাইল, তাই না? মাইল। তাহলে আপনি এই জায়গায় যদি এটাকে একটু হিসাব করে সিস্টেমে নিয়ে আসেন, সেটা কিভাবে হতে পারে? যে আপনি জানেন যে এই জায়গায় দশমিক উপরে কি আছে, 1 আছে, এই জায়গা থেকে আপনি দশমিকটা যদি উঠাতে চান তাহলে 1 6 2 লিখে দিলেন, এখানে গুণ দিয়ে এখানে কি হয় যে দশমিকের জন্য একটা 1 আর 2টা সংখ্যা আছে, তাই 2টা শূন্য নিলেন, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে দেখেন যে এই জায়গায় আপনার একটা মান চলে আসতেছে কত, যে 2 ঘর হ্যাঁ, তাহলে 1 মাইল সমান 1 এটা করলে আপনি দেখবেন যে কত হচ্ছে, যে কত মাইল, 0.1 কিলোমিটার। এত কিলোমিটার সমান 1 মাইল, কিলোমিটার সমান কত মাইল, তাই না? তাহলে 1 মাইল, এত কিলোমিটারে যদি হয় 1 মাইল, তাহলে 1 কিলোমিটারে কম হবে, তাহলে 1 ভাগ এত, তাহলে দশমিকটা উঠাই দিলে এটা করলে আপনার হ্যাঁ, এটা করলে দেখবেন যে 0 কিছু একটা আসছে, তার মানে 0, কারণ এটা তো এর ভিতরে যাবে না, তাই না? তাহলে যদি না যায় সেক্ষেত্রে 1-এর থেকে ছোট মান আসবে, আর ছোট মান আসা মানে এখানে আপনার এই প্রশ্নটার উত্তর হবে এরকম যে 6.6 মানে 0.62 মাইল, ঠিক আছে? এরকম একটা মান আসবে। তো এটা আপনারা ভাগ করে দিবেন, ঠিক আছে? ভাগ করে দিলে এইভাবে মোটামুটি বের হয়ে যাবে। মোটামুটি এই প্রশ্নটার উত্তর হবে কত, 0.62 মাইল। আপনারা এইভাবে কিন্তু সিস্টেম করে কি করতে পারেন, মনে রাখতে পারেন। মানে মনে রাখা মানে যে আমি আগের যে তথ্যগুলো আছে ওই তথ্যগুলোর সাথে এগুলোকে একটু কি করে দিচ্ছি, কানেক্ট করে দিচ্ছি। তাহলে এটা সমান, যখন মাইলে যাইতে বলছে এভাবে ভাগ দেবেন, ভাগ দিয়ে ক্যালকুলেশন করবেন, দেখবেন যে উত্তরটা বেরো যাচ্ছে। তখন আর আপনার প্রত্যেকটা একক আলাদা আলাদা ভাবে মুখস্থ করা লাগতেছে না। আর আপনি যদি টানা মুখস্থ করেন এইভাবে যে 1 কিলোমিটার সমান 0.62 মাইল, তাহলে তো হয়েই গেল। তাহলে এই প্রশ্নের উত্তর হবে ক। তাহলে আপনি যদি টানা মুখস্থ করেন তাহলে আপনার মতো করে আপনি মুখস্থ রাখবেন। আর যদি মুখস্থ না করতে পারেন, ওইভাবে আপনি 2-1টা মুখস্থ রেখে একটার সাথে একটাকে একটু কানেক্ট করার চেষ্টা করবেন। এই যে দেখেন, এটা 1 নটিক্যাল মাইলে কত মিটার, 1 নটিক্যাল মাইলে কত মিটার, এই প্রশ্নটা কিন্তু আপনার শুধু এইখানে না, এটা কিন্তু ইসের প্রশ্নে, সাধারণ জ্ঞানের প্রশ্নেও আসে যে 1 নটিক্যাল মাইল সমান, দেখেন এখানে আছে না যে 1 নটিক্যাল মাইলে কত মিটার, এখানে কিন্তু কত মিটার। আবার অনেক সময় কিন্তু এই 1 নটিক্যাল মাইল, 1 নটিক্যাল মাইল 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার, এটাও কিন্তু আসে কিলোমিটার। তাহলে মিটার, আপনি যদি কিলোমিটার জানেন যে 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার, সেটা জানলে কিন্তু আপনি মিটার বের করতে পারবেন কি না বলেন? আপনার এই সব প্রশ্ন ছাড়া আর করবো না। হ্যাঁ, এই প্রশ্নের বাইরে আপনার আর পড়া দরকার নেই, ঠিক আছে? এই যে কয়টা প্রশ্ন আপনাদেরকে বলতেছি, এর বাইরে আপনাদের পড়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এর বাইরে আপনার পড়ার প্রয়োজন নাই, আপনি এই কয়টা পড়লে ইনশাআল্লাহ পারবেন। দেখেন, আমরা জানি 1 নটিক্যাল মাইল সমান 1.82, তাই না? এরকম কিলোমিটার, মানে 1 নটিক্যাল মাইল সমান 1.82 কিলোমিটার। তাহলে 82 কিলোমিটার যদি হয় 825 এরকম, ঠিক আছে? তো 825 কিলোমিটার, তাহলে সেক্ষেত্রে 825 না 852, আমরা জানি যে এটা 852 কিলোমিটার, তাই না? এটা আমরা জানি তো। তাহলে 1 নটিক্যাল মাইল সমান যদি এত কিলোমিটার হয়, কিন্তু এখানে তো আমাকে কিলোমিটার চাইনি, আমাকে চেয়েছে মিটার। তাহলে আমরা কি করতে পারি যে 1.82 গুণ 1000 দিলে 1000 দিয়ে কিলোমিটারকে যদি 1000 দিয়ে গুণ দিই তাহলে মিটার হয়ে যাবে না?
তাহলে দেখেন যে এটা কিন্তু মিটার হয়ে যাবে, তখন এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে কি ক। বোঝাই যাচ্ছে এখন যে 852। আচ্ছা, তাহলে এই একই প্রশ্ন থেকে আপনি দুইটা উত্তর কিন্তু মনে রাখতে পারতেছেন। এই জায়গায় আপনি একটু দেখেন, এই যে 1 নটিক্যাল মাইল, এই নটিক্যাল মাইল থেকে আপনি কিলোমিটারও যেতে পারতেছেন, আবার মিটারও যেতে পারতেছেন, যে কোনো একটা। আবার যদি আপনি একটা মনে রাখেন যে 1 নটিক্যাল মাইল NM, 1 NM সমান মিটার, যদি মনে রাখেন যে 1852 মিটার, 1852 মিটার, তাহলে আপনাকে যখন কিলোমিটারে নিতে বলবে তখন এটাকে আপনি 1000 দিয়ে ভাগ দিবেন। 1000 দিয়ে ভাগ দেওয়া মানে কি 3 ঘর আগে 1 2 3 এরকম 3 ঘর আগে দশমিক চলে আসে, তখন ওইটা হয়ে যাবে মিটারে, মানে কিলোমিটারে। আশা করি আপনারা এই জিনিসগুলো এখন মোটামুটি বুঝেও পড়তে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখেন এই প্রশ্নটা, এই যে প্রাথমিক, এটা কিন্তু একদম প্রাইমারিতে হুবহু আসা প্রশ্ন, যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023, আবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহকারী ব্যবস্থাপক 2021 সালের আসা প্রশ্ন। এই প্রশ্নটা উত্তর করেন, আশা করি এবার কিন্তু আপনারা সবাই উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ। এইটা কিন্তু আমরা অলরেডি, রাজিয়া সুলতানা রত্না আপু এসে গেছে, তার মানে মোটামুটি ভাবে আমাদের অনেকেই ক্লাসটা দেখতেছেন। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আজকের ক্লাসটা অন্যান্য যত ক্লাসগুলো এই পর্যন্ত আপনারা করেছেন সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আপনারা আজকে করতেছেন, ঠিক আছে? কারণ কি? কারণ আজকের ক্লাসে আমরা যে অধ্যায়টা পড়তেছি, এই অধ্যায়টা 100% গ্যারান্টি সহকারে আমাদের পরীক্ষাতে আসবে, এটা আমরা বলতে পারতেছি। এবং এই যে যেগুলো পড়াচ্ছি এগুলো জাস্ট আপনি দেখে যান, এগুলোই আপনার ইনশাআল্লাহ 100% গ্যারান্টি সহ আমরা বলে দিচ্ছি যে এখান থেকেই প্রশ্ন আসবে। তাইলে 1 নটিক্যাল মাইল, একটু আগেই আমরা বলছিলাম যে 1 নটিক্যাল মাইল, 1 নটিক্যাল মাইল সমান যদি মিটারে প্রকাশ করা হয় তাহলে 1852 মিটার। আর যেহেতু এখানে কিলোমিটার বলছে, তাহলে এটাকে আপনি 1000 দিয়ে ভাগ দেন। 1000 দিয়ে ভাগ দিলে 3 ঘর আগে দশমিক চলে আসবে, তাহলে 1.852 এটা হয়ে যাবে এখন কিলোমিটার, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু কিলোমিটার বলছে, তাহলে এই প্রশ্নের উত্তর হবে 152। দেখেন ওই আগের প্রশ্নটা পারলে এই প্রশ্নটা পারতেছেন, এইভাবে একটু কানেক্ট করে করে একটু পড়তে হবে, ঠিক আছে? আপনারা সবাই একটু লিখে নেন আর ওই কানেকশনটা একটু দেখে নেন সুন্দরভাবে। সবাই কি বুঝতে পারতেছেন ক্লাসটা? সবাই যদি বুঝতে পারেন সেক্ষেত্রে জানাবেন যে জি স্যার বুঝতে পারতেছি, ক্লিয়ার আছে। দেখেন 6 ইঞ্চি গুণ 6 ইঞ্চি সমান কত, এটা তো আমরা সবাই মোটামুটি ভাবে বুঝতে পারবো, কারণ যে যখন 2 বার গুণ করা হয়, 2 বার কোনো কিছুকে একই জিনিসকে গুণ করলে বর্গ হয়ে যায়, তাই না? একই জিনিস 2 বার গুণ করা মানে সেটা কি বর্গ হয়ে যায়। মিটারকে, ইঞ্চিকে, যাকে আপনি গুণ করেন, তাহলে 6 গুণ 6 এত ইঞ্চি যদি আমরা গুণ করি, 6 ইঞ্চি গুণ 6 ইঞ্চি, 6 ইঞ্চি গুণ 6 ইঞ্চি যদি আমরা গুণ করি, তাহলে এই দুটা হয়ে যাবে এত বর্গ ইঞ্চি। 6 গুণ 6 দিলে 6 গুণ 6 দিলে হবে আছে 36 বর্গ ইঞ্চি। এটা একদম সহজ প্রশ্ন ছিল, এটা আমরা মোটামুটি ভাবে সবাই পারবো। জেলা থেকে স্যার আমাদের মডেল টেস্ট হবে কিনা? হ্যাঁ অবশ্যই হবে, আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি আপনাদের সবাইকে বলতেছি এটা হবে 36 বর্গ ইঞ্চি। এখানে আসলে তেমন কোনো, এই যে বিভিন্ন মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা, এখানে এই প্রশ্নটা এসেছিল, এই ধরনের প্রশ্ন থাকলে আশা করি এটা নিয়ে আপনাদের তেমন কোনো অসুবিধা হবে না। তাহলে আপনারা এর পরের প্রশ্নটা করে দেন, আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে আছে যে 1 বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার? 1 বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার? এই প্রশ্নটা মোটামুটি বেশ কমন একটা প্রশ্ন, সবই বুঝি কিন্তু পারি না কিছুই। না পারলে তো হবে না, এটা আপনাকে অবশ্যই কি করতে হবে, পারতে হবে। না আমারটা হয়েছে, হ্যাঁ অনেকেরটাই হচ্ছে। আপনার এই যে বর্গ ইঞ্চি এবং বর্গ সেন্টিমিটার, এই যে প্রশ্নটা আছে যে 1 বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার, আপনারা একটু উত্তর করেন তো যে এই প্রশ্নের উত্তর কি হবে। খ 36, অনেকে 36 বর্গ ইঞ্চি লিখতেছেন 20 নম্বরে। হ্যাঁ 20 নম্বরে 36 বর্গ ইঞ্চি ঠিক আছে। আর আপনারা যারা এখনো পর্যন্ত লাইভটা শেয়ার করেন নাই সবাইকে, হ্যাঁ এইখান থেকে মুখস্থ রাখতে হবে, এক্স্যাক্টলি এইখান থেকে আপনারা এই ভিডিওটা বারবার দেখবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে মানে এইখানে স্যারের জাদু দেখানোর মতো জিনিস কম আছে, বুঝছেন? আপনারা যদি কেউ অপেক্ষায় থাকেন, কিন্তু আপনি যে ক্লাসটা দেখতেছেন মজা নিয়ে বা ধৈর্য ধরে, মজা নিয়ে তো দেখা না, এক প্রকার ধৈর্য ধরে দেখা,
এতে কিন্তু আপনার উপকার হচ্ছে, মানে আপনার মাথায় থাকতেছে যে কি যেন ছিল অপশনে, স্যার এখানে লাল কালি দিছিল, এখানে কালো কালি ইউজ করছিল, এই প্রশ্নটা গতে ছিল অপশন, এইভাবে আপনার মনে থাকবে। কিন্তু আপনি যদি নিজে পড়তে যান তাহলে এতগুলো প্রশ্ন একবারে আপনি মনে রাখতে পারবেন না। তো এই জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি আজকে মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, ঠিক আছে? এটা 21-এর সি লিখছে লিটন ভাই। হ্যাঁ, এক বর্গ ইঞ্চি সমান হচ্ছে 6.45, 6.45 হচ্ছে সেন্টিমিটার, 6.45 বর্গ সেন্টিমিটার। এই প্রশ্নের উত্তর স্যার পরীক্ষা জেলা পর্যায়ে নাকি জেলা পর্যায়ে হবে? ঠিক আছে, জেলা পর্যায়ে হবে। তাহলে আপনারা এই প্রশ্নটা বুঝতে পারলে আমরা পরের প্রশ্নে চলে যাই। এই যে দেখেন যে ঘন সেন্টিমিটার, এই যে ঘন সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার, ওই যে আগের যে প্রশ্নটা আমরা লিখছিলাম, দেখেন আপনাদেরকে একটু আবার বলে দিচ্ছি। দেখেন যে ওই যে আমরা লিখছিলাম না যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে দেশে শান্তি মিলবে, তাই না? মিলবে। এখান থেকে আমরা বলছিলাম এটা হচ্ছে কিলোমিটার, এটা হচ্ছে হেক্টোমিটার, এটা হচ্ছে ডেকামিটার, এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে ডেসিমিটার, এটা হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে মিলিমিটার। এখন আমরা এইখানে যদি আমরা মিটার ধরি, মিটার 1 মিটার, তাহলে 1 মিটারে সেন্টিমিটারে কত হবে? সেন্টিমিটার, এটা সেন্টিমিটারে শান্তি সেন্টিমিটার, তাহলে 2 ঘর এই পাশে আছে, তাহলে 1 মিটার সমান 100, 2 ঘর আছে মানে 2টা শূন্য দিতে হবে, 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। এখন বলছে ঘন, ঘন মানে কি? কিউব, ঘন মানে কি? কিউব। তাহলে এখানে যে 1 ঘন মিটার আছে, 1 ঘন মিটার আছে, এই ঘন মিটার মানে এই যে 100, এই 100 এখন কিউব করতে হবে না এত, তাহলে ঘন ঘন সেমি হয়ে যাবে, ঘন সেন্টিমিটার, যেহেতু এখানে সেন্টিমিটারের কথা বলা হয়েছে, কত সেন্টিমিটার হবে? তাহলে এত, তাহলে এখানে যদি আমরা সেন্টিমিটারে আসি, ঘন মানে কি এর উপরে কিউব করতে হবে, তখন সেন্টিমিটার হয়ে যাবে, তাই না? তাহলে এইখানে যদি আমরা কিউব করি, কিউব মানে কি? যে এই 100-রে 3 বার গুণ করা, তাহলে 100-রে 3 বার গুণ করলে 1 থাকবে, আর এই শূন্য 3 বার গুণ করলে 3 দুগুণ 6টা শূন্য হয়ে যাবে, 1 2 3 4 5 6, তাহলে 1-এর পরে 3টা শূন্য। হ্যাঁ, ঘন সেন্টিমিটার আছে এখানে, ঘন থাকবে, ঘন সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখানে 1-এর পরে 6টা শূন্য, তাহলে 6টা শূন্য, 1 2 3 4 5 6। হ্যাঁ, তাহলে ঘ হবে এই প্রশ্নের উত্তর। তাহলে আপনি যদি এই যে এই সিস্টেম গুলো জানেন, তখন কিন্তু আপনার সব টানা মুখস্থ করা লাগতেছে না। দেখেন আপনি কিন্তু বুঝে বুঝে করতে পারতেছেন যে 1 সেন্টিমিটারে মানে 1 মিটারে যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে 1 ঘন, ঘন মানে তো আমরা জানি যে কিউব, আর বর্গ মানে স্কোয়ার। তাহলে আপনি জাস্ট 100-কে যদি আপনি ঘন করেন, তখন দেখছেন আপনি পেয়ে যাচ্ছেন 1-এর পরে 1 2 3 4 5 6, 6টা শূন্য, তাহলে এত ঘন সেন্টিমিটার। কি কেমন লাগতেছে? ভালো লাগতেছে? ভালো লাগলে এবার মানে এই যে এটা কিন্তু আপনি মনে রাখবেন যে এর প্রত্যেকটা ঘরের ব্যবধান একটা শূন্য বেশি বা কম। ধরে নেন এইখান থেকে আপনাকে যদি বলে যে 1 মিটার সমান কত, এই যে মনে করেন এটা হচ্ছে হেক্টোমিটার, ধরে নেন আপনাকে বললো যে 1 হেক্টোমিটার সমান কত মিটার, তাহলে আপনি বলবেন যে 1 হেক্টোমিটার সমান হচ্ছে, এখানে 1 2 ঘর ডান পাশে মিটার আছে, তার মানে 100 মিটার, তার মানে 100 মিটারে হচ্ছে 1 হেক্টোমিটার। ঠিক আছে, এরকম ভাবে প্রত্যেকটা ঘরের ব্যবধান 10 করে, এইভাবে আপনি মনে রাখতে পারলে ইনশাআল্লাহ পারবেন। এইখানে দেখেন লেখা আছে, এইখানে যে প্রশ্নটা আছে যে একটি জমির দৈর্ঘ্য এত ফুট এবং প্রস্থ এত ফুট, বলতেছে ওই জমির পরিমাণ কত কাঠা। এখানে কি হিসাব কাঠাতে আছে, তাই না? কাঠা। এখন আপনার আগে হচ্ছে জানতে হবে যে ফুট থেকে কাঠাতে কিভাবে আসা যায়, তাই না? এই যে দেখেন প্রাইমারিতে আসা প্রশ্ন, যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2019 সালের আসা প্রশ্ন। তাহলে এই প্রশ্নগুলো আসা প্রশ্ন মানে কি, এগুলো আসে পরীক্ষাতে 19 সালে, বিভিন্ন সালে কিন্তু আসা প্রশ্ন নিয়েই আজকে আমরা আলোচনা করতেছি। তাহলে একটি জমির দৈর্ঘ্য 90 ফুট এবং প্রস্থ 80 ফুট, ওই জমির পরিমাণ কত কাঠা। এখন কিন্তু আপনার কাঠার হিসাবটা অবশ্যই জানতে হবে, তাই না? এই হিসাব যদি আপনি না জানেন তাহলে কি হবে? 1 কাঠা সমান কত বর্গ ফুট, এটা কি আপনারা জানেন? 1 কাঠা সমান, আচ্ছা আলহামদুলিল্লাহ, অনেকেই ভালো বলতেছেন যে স্যার ভালো লাগতেছে ক্লাসটা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম। হ্যাঁ, আপনারা যারা অনেক কিছু শিখতেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা, দারুণ টাকনা
দারুন টেকনিক লিখেছেন রাজিয়া সুলতানা রত্না আপু, অনেক ইউনিক ক্লাস, এরকম ক্লাস আরো চাই। রাজিয়া সুলতানা আপু লিখেছেন, উর্মিলা মন্ডল আপু, হ্যাঁ অনেকে সুন্দর সুন্দর, আমাদেরও দাওয়াত দেন, আমরা আসি। আচ্ছা যাই হোক, আপনারা আলহামদুলিল্লাহ স্যার ভালো লাগছে, মাশাল্লাহ। এই যে বৃষ্টি চক্রবর্তী আপু আছে, উনি কিন্তু লিখেছেন যে 1 কাঠা সমান 720 বর্গ ফুট। তাহলে এক মানে 720 বর্গ ফুটে 700, এটা একটু আপনারা মনে রাখেন যে 720 বর্গ ফুট, এই এত বর্গ ফুট সমান হচ্ছে 1 কাঠা, ঠিক আছে, 1 কাঠা। এই হিসাবটা যদি আপনার মাথায় থাকে তাহলে কিন্তু আলটিমেটলি আপনি এই জায়গা থেকে মোটামুটি বের করতে পারবেন। কিভাবে? কারণ জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলেই তো ক্ষেত্রফল পাওয়া যাবে। তার মানে 90 গুণ যদি দেন 80, তাহলে হচ্ছে 8 নং 72, 2টা শূন্য, এত বর্গ ফুট, তাই না? এত বর্গ ফুট। তা আপনি তো কাঠাতে যাবেন, তাহলে এত বর্গ ফুটে হয় আছে 1 কাঠা। তাহলে আপনি বড় একক থেকে মানে ছোট একক থেকে বড় এককে যাচ্ছেন না, ছোট একক থেকে বড় এককে যাইতে গেলে ভাগ দিতে হয়। আপনি এটাকে 720 দ্বারা ভাগ দেন, 720 দ্বারা যদি এটাকে আপনি ভাগ দেন তাহলে দেখেন হচ্ছে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এটা কাটা, তাহলে এই 1 আর এই শূন্য, এই যে তার মানে 10 সরি, এটা তো এত বর্গ ফুট ছিল, এখন এখানে কাঠা হয়ে গেছে, তাই না? এটা আমি যখন ভাগ করছি তখন এটা কাঠা, তার মানে 10 কাঠা। অনেকে উত্তর করে দিয়েছেন অলরেডি 10 কাঠা, তাহলে 10 কাঠা হবে এই প্রশ্নের উত্তর। তার জন্য আপনার এইটুকুন মাথায় রাখতে হবে যে এত বর্গ ফুটে 1 কাঠা, তাহলে 1 বর্গ ফুটে কত, এত বর্গ ফুটে কত। আপনারা যদি এইভাবেও মনে রাখতে পারেন যে এত বর্গ ফুট সমান 1 কাঠা, অতএব 1 বর্গ ফুট সমান হচ্ছে 1/700 এত কাঠা। আর আপনার গুণ করে হয়েছিল কত, 7200, অতএব 7200 বর্গ ফুট সমান 1/720 গুণ 7200। এটা কাটাকাটি করলে এই যে এটা কাটাকাটি করলে 1 এই শূন্য, তার মানে 10 কাঠা, ঠিক আছে। এই যে এইভাবেও আপনি নির্ণয় করতে পারেন। মানে এটা মোটামুটি আপনার বুঝতেও হবে, আবার কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, এইটার কোনো বিকল্প নাই। সবাই কি ক্লিয়ার, বুঝতে পারতেছেন? যদি বুঝতে পারেন তাহলে আমরা পরের প্রশ্নে চলে আসি। কত বর্গ ফুট 1% জমির সমান? কত বর্গ ফুট 1% জমির সমান একটু বলেন তো দেখি। এটা আপনারা পারেন না? বর্গ ফুট আর শতাংশ, বর্গ ফুট আর শতাংশ কি আপনারা জানেন যে কত বর্গ ফুট 1% জমির সমান হবে? অনেকেই 10 কাঠা লিখেছেন, সোনিয়া রহমান, আয়েশা সিদ্দিকা, আশা আপু 10 কাঠা লিখেছেন, রিমঝিম বৃষ্টি, সেতু সরকার কই। আচ্ছা যাই হোক, আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটা থেকে কিন্তু অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। এই যে শুভ সারো ভাই বা আপু যে আছে তিনি লিখেছেন যে 720 বর্গ ফুট সমান 1 কাঠা। আচ্ছা আলহামদুলিল্লাহ, পানি মাশাআল্লাহ। তো এই যে যেটা আছে যে কত বর্গ ফুট সমান 1% জমির সমান, আমরা এই যে জমি মাপামাপির ক্ষেত্রে এগুলো কিন্তু ব্যবহার করে থাকি, বর্গ ফুট বা শতাংশ, জমি মাপার যে এককগুলো আছে। তাহলে কত বর্গ ফুট সমান 1%, তার মানে মূলত বলছে আছে 1%, 1% সমান কত বর্গ ফুট, বর্গ ফুট, ঠিক আছে, কত বর্গ ফুট। তাহলে 1% সমান হচ্ছে 1% সমান হচ্ছে 435.6 বর্গ ফুট, 435.6 বর্গ ফুট। হ্যাঁ অনেকেই উত্তর করছেন। সারোয়ার মোর্শেদ শাওন ভাই, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? মায়া আপু লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা তাহলে এরপরে যদি আমরা আসি যে 1 একর সমান কত বর্গ গজ, দেখেন এরপরে আপনাদেরকে যদি এই যে বর্গ ফুট, তাহলে এখানে ছিল কি 1 বর্গ ফুট সমান কত শতাংশ। আপনারা অনেকেই উত্তর করেছেন, সঠিক উত্তর, আপনারা সঠিকভাবে উত্তর করেছেন। এবার দেখেন 1 একর সমান কত বর্গ গজ, এখানে লেখা আছে 1 একর সমান কত বর্গ গজ। তাহলে একর থেকে বর্গ গজে যখন যেতে হবে, এই যে দেখেন বিভিন্ন জিনিস কিন্তু এই যে একর থেকে বর্গ গজে গেলে কি হবে আপনারা একটু উত্তর করেন। 1% সমান 405, একবার লেখেন। সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা একবার লিখে দেন, একবার লিখে দিলেও কিন্তু আলটিমেটলি আপনার মাথায় থাকবে। এই জিনিসগুলো প্রত্যেকে বেশি বেশি করে কমেন্ট করেন। মানে এই জিনিস এমনি সিরিয়াসলি মনে রাখা একটু কঠিন, আমার নিজেরও এগুলো কিন্তু সবগুলো মনে নাই বা মনে থাকে না, এটা সত্য কথা। কিন্তু আপনি বেশি বেশি মনে দেন, এই কমেন্টগুলো একটু লেখেন এবং উত্তর করেন মনোযোগ সহকারে। কমেন্টে অন্যদিকে মনোযোগ না দিয়ে, মানে কার বাসায় কি হয়েছে, কার ছেলে মেয়ে কেমন আছে,
কার ভালো লাগতেছে খারাপ লাগতেছে আর একজনের রিপ্লাই না দিয়ে ভাই আপনি ক্লাস করতে আসছেন, ক্লাসে মনোযোগ দেন। কারো কমেন্ট ফলো না করে আপনি স্যারের কথা শুনেন আর নিজের কমেন্টটা করেন, ঠিক আছে? তাহলে একবার লিখলেও কিন্তু আপনার মনে থাকবে, ঠিক আছে? এই জন্য আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই সবাই কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন। এত লোকজনের মানুষের বাড়ির খবর নিয়ে আপনার কোনো লাভ নাই, ঠিক আছে? তাহলে 1 একর সমান কত বর্গ গজ, এটা একটু কমেন্ট করে দেন। রাজিয়া সুলতানা রত্না আপু লিখছে 4840 সরি 4800, হ্যাঁ 4840 লিখেছেন বর্গ গজ। 1 একর সমান কত বর্গ গজ? হ্যাঁ অনেকে উত্তর করতেছেন 4840, মাশাআল্লাহ। এই যে দেখেন 4840 বর্গ গজ। তাহলে এই যে 1 একর সমান 4840 বর্গ গজ। সবাই একটু কমেন্ট করে লিখে দেন, দেখবেন যে আপনার আস্তে আস্তে মোটামুটি ভাবে মাথায় এটা ঢুকবে। আর আমি বলবো যে এই ক্লাসটা মানে আপনি টানা মুখস্থ এগুলো না করে, টানা মুখস্থ করলে মনেও থাকবে না, ক্লাসটা পরবর্তীতে আবার একটু দেখবেন। 1 একরের 5% সমান কত বর্গ গজ? এই যে দেখেন ওই প্রশ্নটা যদি আপনি না পারেন তাহলে এই প্রশ্নটা কি পারবেন? আপনি যদি মনে করেন যে 1 একর সমান 4840 বর্গ গজ, এটা যদি আপনি না জানেন তাহলে 1 একরের 5% সমান কত বর্গ গজ, এই প্রশ্নের উত্তর পারবেন না তো। তার মানে কি প্রত্যেকটা প্রশ্নের সাথে প্রত্যেকটা প্রশ্নের কি আছে? কানেকশন আছে। প্রত্যেকটার না থাকুক, মোটামুটি কিছু প্রশ্নের কিন্তু কানেকশন আছে। তাহলে 1 একর সমান কত বর্গ গজ আগে জানতে হবে, তার 5%। তার মানে এই যে 4840 এর 5%, তাহলে 5% মানে 5/100। তাহলে আপনি এটা কাটাকাটি করেন, এটা এবার 5 দিয়ে এটাকে কাটলে কত হয়? 2 হয়। আর আপনি যদি 2 দিয়ে এটা কাটেন 2 হয়, 2 দিয়ে এটা কাটলে 4 হয়, 2 দিয়ে এটা কাটলে 2 হয়। তার মানে 242 এত বর্গ গজ। তো আপনারা সবাই কি বুঝতে পারছেন? তাহলে 242 বর্গ গজ। 242 বর্গ গজ কিভাবে হলো? আগের প্রশ্নটা না জানলে এটা কি আপনি উত্তর করতে পারবেন? সুতরাং কমেন্ট বক্সটাকে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট না বানায় আপনারা সবাই একটু পড়াশোনার দিকে সুন্দরভাবে মনোযোগ দেন, ইনশাআল্লাহ সবাই উপকৃত হবেন, ঠিক আছে? একদম সবাই আজকের ক্লাসটা একদম সিরিয়াসলি নেবেন, ঠিক আছে? বিশ্বজিৎ প্রিন্স দাস বলছে 242। সবাই একটু কমেন্ট করবেন, সবাই কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনার এই বিষয়টা কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? এটা কিভাবে হলো বুঝতে পারছেন? তাহলে 1 একরের মান যে 4840 বর্গ গজ, এই বর্গ গজের হিসাবটা জানা থাকলে, এই যে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক, দেখেন এই যে 2021 সালের প্রশ্ন, ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর। এটা শুধু ভূমি ক্যান্টনমেন্ট বিষয়টা এমন না যে প্রাইমারির আপনারা জানি না যে আমি তো প্রাইমারিতে চাকরি করি, আপনারা জানেন। তো সেক্ষেত্রে আমি কিন্তু যখন এই যে গণিত ক্লাসটা নিতে যাই তখন ওই যে পরিমাপের একটা অধ্যায়, পরিমাপ ও একক নিয়ে প্রত্যেকটা মানে ক্লাস 4, 5 এবং ক্লাস 3 প্রত্যেকটা শ্রেণীতে গণিতে কিন্তু পরিমাপ এবং এককের অধ্যায় আছে। ওই অধ্যায়ে যে আপনি যদি অঙ্ক করাতে চান তাহলে আপনার এইগুলো লাগবে। অন্যান্য আপনার বড় বড় অনেক জিনিস আছে যে প্রাইমারিতে লাগে না, কারণ 4, 5 এর বাচ্চা পর্যন্তই তো আপনাকে পড়াতে হবে। আপনি তো আর 9, 10 এর অঙ্ক, ওই বীজগাণিতিক রাশি বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো তো আর আপনি করবেন না, তাই না? মুখস্থ করে লাভ নাই। তো সুতরাং আপনাকে অবশ্যই পারতে হবে যে জিনিসগুলো, তার ভিতর একটা চ্যাপ্টার হচ্ছে এইটা। তাহলে এই চ্যাপ্টারটা আপনার অবশ্যই কি করতে হবে? সুন্দরভাবে পড়তে হবে এবং এখান থেকে অবশ্যই আসবে, ঠিক আছে? প্রাইমারিতে অবশ্যই আসবে এবং সবসময় এসে থাকে। এইবার আপনারা এই প্রশ্নটার উত্তর করেন। এখানে তো অপশনই তো দেওয়া নাই। অপশন আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। মনে করেন যে এখানে লেখা আছে যে আগের অপশনটা এখানে আর কি হয়ে গেছে, ঠিক আছে? তো সমস্যা নেই, ওইটা কোনো বিষয় না। আমি অপশন দিয়ে দিচ্ছি, আপনারা একটু সবাই মনোযোগ দিয়ে অপশনটা দেখেন। যে অপশন আছে 1 টন সমান কত কেজি? 1 টন সমান মনে করেন 100 কেজি লিখলাম, 100 কেজি। তারপর 1000 কেজি, 1000 কেজি। মনে করেন যে 27 কেজি, আবার 225 কেজি, এরকম আমি দিয়ে দিলাম, ঠিক আছে? আপনারা একটু সবাই উত্তর করেন তো যে 1 টন সমান কত কেজি বা 1 টন কত কেজির সমান।
1000 বৃষ্টি চক্রবর্তী আপু অলরেডি 1000 লিখেছে। জি স্যার, প্রাইমারি বাচ্চাদের এই টপিকগুলো করাইতে হয়। হ্যাঁ, ফারহানা ইয়াসমিন আক্তার লিখেছে পানি পানি। আজকের ক্লাসটা আসলে পানি পানি করতে আমি পারতেছি না, এই জন্য দুঃখিত। কারণ যে পানি পানির মতো ক্লাস না, এই আসলে টানা মুখস্থ রাখতে হয়, বুঝছেন? এইগুলো আমিও মনে রাখতে গেলে সমস্যা হয়। আমি আপনাদেরকে বলবো যে এই ক্লাসগুলো দেখেন, মনোযোগ দিয়ে কয়েকবার লেখেন টাখেন, অন্তত পরীক্ষার হল পর্যন্ত। পরীক্ষা যেহেতু 10-15 দিনের ভিতরে পরীক্ষা হয়ে যাচ্ছে, এই কয়দিন মনে থাকলে হচ্ছে, এরপরে আবার ভুলে যায়, সমস্যা নেই, মাথার থেকে ওইটা রিসেট দিয়ে দিয়েন বা ভুলে যায়, কিন্তু পরীক্ষার হল পর্যন্ত মাথায় নিয়ে যাবেন, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটার উত্তর 1 টন সমান কত কেজি? 1 টন। তাহলে 1 টন সমান হচ্ছে মূলত কত কেজি জানেন? 1000 কেজি। 1000 কেজিতে মূলত কি হয়? 1 টন হয়, ঠিক আছে? তাহলে এইখানে এই প্রশ্নের উত্তর হবে খ, 1000 কেজি। 1000 কেজি সমান 1 টন। এই জিনিসগুলো কি আপনাদের একবার হলেও এই যে বলা হচ্ছে, মনে থাকবে না? ইনশাআল্লাহ মনে থাকবে, ঠিক আছে? তাহলে এর এই প্রশ্নের উত্তর গণিতের পানি পানি করে। আচ্ছা, 1 কুইন্টাল, এই যে আর কে সুজন ভাই লিখছে 1 কুইন্টাল সমান 100 কেজি। হ্যাঁ, 1 কুইন্টাল সমান আবার কিন্তু 100 কেজি। তো এই কথাগুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা তাহলে পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে দেখা যাক কি আছে। এই যে পরের প্রশ্নে আছে যে 1 লিটার পানির ওজন কত গ্রাম? 1 লিটার পানির ওজন কত গ্রাম? কত গ্রাম? আপনারা একটু বলেন তো যে 1 লিটার পানির ওজন কত গ্রাম? 1 লিটার পানির ওজন কত গ্রাম? এটা কি বলতে পারবেন? ইনশাআল্লাহ আমরা পারবো, তাই না? হ্যাঁ, মাহফুজুর রহমান, আশরাফ ভাই 1000 কেজি লিখছেন। সবাই প্রত্যেকে কমেন্ট করেন, ঠিক আছে? প্রত্যেকে একবার লেখেন। মানে কমেন্ট বাড়ানোর জন্য বলতেছি, বিষয়টা এমন না। আপনার কমেন্ট না করেন সমস্যা নেই, আপনার উপকারের জন্য বলতেছি। আপনি অন্য কারো কমেন্টের রিপ্লাই না দিয়ে আপনি এটাই 2-3 বার কমেন্ট করে দেন যে 1 লিটার সমান এত গ্রাম, 1 লিটার সমান এত গ্রাম, মানে আপনার 2-3 বার পড়া হয়ে যাক। আলটিমেটলি আপনি এইগুলো বাসায় বই দেখে পড়ে পড়ে মনে রাখতে পারবেন না, এটা সত্য কথা। এই জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি যে একজনে 3-4টা দরকার 5টা কমেন্ট করে দেন, সমস্যা নেই। আর ক্লাসটা অবশ্যই শেয়ার দিয়ে রাখেন। ঘুমানোর আগে একবার হলেও এই ক্লাসটা দেখবেন, টেনে টেনে দেখবেন তখন, ঠিক আছে? আপনি টেনে টেনে দরকার হয় দেখবেন, কিন্তু এই ক্লাসটা অবশ্যই আপনাকে 2-3 বার দেখতে হবে। 2-3 বার দেখলেই কিন্তু আলটিমেটলি এই জিনিসগুলো মাথায় ঢুকে যাবে। আর এর বাইরে আমি তো বললাম যে এর বাইরে আপনার পড়ার দরকার নেই, আমি এটাই বললাম, এর বাইরে পড়ার দরকার নেই, এর থেকেই আসবে, ঠিক আছে? এই যে কয়টা বলে দিছি এইখান থেকেই আসবে ইনশাআল্লাহ। সুতরাং আপনারা যারা আছেন সবাই ক্লাসটা একটু মনোযোগ দেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এখন আপনারা কি জানেন যে 1 গ্রাম, এই যে 1 গ্রাম, আমরা জানি যে 1 লিটার, 1 লিটার এটা হচ্ছে 1 লিটার সমান কিন্তু 1000 ঘন মিটার। 1000 ঘন মিটার, তাই না? এটা কি আপনারা জানেন সবাই? ঘন মিটার না, 1000 ঘন সেন্টিমিটার, সরি, 1000 ঘন সেন্টিমিটার। এটা কি আমরা জানি যে 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার? আর 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার সমান কিন্তু 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটারে কত? 1 গ্রাম। এই কথাটাও আপনাদের গুরুত্বপূর্ণ, এর আগের কথাটা আরো বেশি গুরুত্বপূর্ণ, যে 1 লিটার সমান 1000 ঘন, 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। তাহলে 1000 ঘন সেন্টিমিটারের সাথে সম্পর্ক কি? আসলে 1 ঘন সেন্টিমিটারে 1 গ্রাম হয়। তাহলে এটা যদি আপনার জানা থাকে যে 1 ঘন সেন্টিমিটারে 1 গ্রাম হয়, তাহলে 1000 ঘন সেন্টিমিটার, তাহলে 1000 ঘন সেন্টিমিটার সমান হবে 1 গুণ 1000 গ্রাম। 1000 গ্রাম, তাই না? 1000 গ্রাম। তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে 1000 ঘন সেন্টিমিটারে আসলে কি হচ্ছে? 1000 গ্রাম হচ্ছে, তাই না? তাহলে 1000 গ্রামটা আসলে আসছে কোন জায়গা থেকে? লিটার থেকেই তো আসছে, কারণ 1 লিটার মানেই তো 1000 ঘন সেন্টিমিটার, আর 1000 ঘন সেন্টিমিটার মানেই 1000 গ্রাম, কারণ আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার সমান 1 গ্রাম। আর এই প্রশ্ন থেকে এখন তাহলে আমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাচ্ছে যে 1 লিটার সমান কত গ্রাম? 1 লিটার সমান যেহেতু 1000 ঘন সেন্টিমিটার, আর 1 ঘন সেন্টিমিটার সমান যেহেতু 1 গ্রাম, তাহলে 1000 ঘন সেন্টিমিটার সমান 1000 গ্রাম।
ওইভাবে কানেকশন নিয়ে আপনি সুন্দরভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে? এভাবেও কিন্তু আপনি এটা মনে রাখতে পারেন। এইবার আপনাদেরকে একটা সুন্দর একটা প্রশ্নের দিকে আমরা ধাবিত হচ্ছি। দেখেন, এটা আমরা সবাই প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, কিন্তু অনেকেই আমরা জানি না যে এই মিলিয়ন, 1 বিলিয়ন সমান কত মিলিয়ন, ঠিক আছে? 1 বিলিয়ন সমান কত মিলিয়ন, এটা কি আপনারা জানেন? যদি জানেন তাহলে একটু কমেন্ট করে জানান তো যে 1 বিলিয়নে কত মিলিয়ন, 1 বিলিয়ন সমান কত মিলিয়ন, এটা একটু সবাই উত্তর করে দেন। 1 মিলিয়নে মানে 1 বিলিয়নে 1 বিলিয়ন সমান কত মিলিয়ন, বলেন। পারবেন এটা? দেখেন, আমরা এই কথাগুলো হয়তো অনেকেই জানি যে 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি। 100 কোটি। আমি কিছু ক্লু আপনাদেরকে দিয়ে দিই। আর 1 মিলিয়ন, 1 মিলিয়ন সমান হচ্ছে 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লাখ। 10 লাখ, তাই না? 1 মিলিয়ন সমান 10 লাখ। এখন 1 কোটি যদি আমি লিখতে চাই, 1 কোটি, 1 কোটি, 1 কোটি, 1 কোটিতে 1 কোটিতে কয় মিলিয়ন হবে? 10 লাখ। তাহলে 10 লাখ আমরা জানি 100 কোটি। তার মানে এর সাথে যদি 10 গুণ 10 দেওয়া হয়, 10 গুণ 10 দেওয়া হয়, তাহলে 10 গুণ 10 লাখ দিলে হচ্ছে 100 লাখ। তার মানে 1 কোটি হবে। তার মানে 1 কোটি সমান আমাদের 10 মিলিয়ন। তার মানে 1 কোটি সমান এই যে 10 গুণ 10, তার মানে 100 কোটি, তাই না? সরি, 1 কোটি 100 লক্ষ। 10 গুণ 10 লক্ষ যদি আমরা দিই, তার মানে হচ্ছে 100 লক্ষ, তাই না? 100 লক্ষ হবে। তার মানে 1 কোটি সমান 100 লক্ষ। তা 100 লক্ষ হতে গেলে এরকম মিলিয়ন লাগে কয়টা? 10টা মিলিয়ন লাগে। 10টা মিলিয়ন লাগে। এই জায়গা থেকে আমরা এই কনসেপ্টটা নিতে পারি এরকম যে 1 কোটি সমান হচ্ছে 10 মিলিয়ন। 1 কোটি সমান 10 মিলিয়ন। তাহলে 1 কোটি সমান যদি 10 মিলিয়ন হয়, তাহলে 100 কোটি, 1 বিলিয়ন সমান বলছে না? তাহলে 100 কোটি সমান হবে 10 গুণ 100 মিলিয়ন, তাই না? তাহলে 10 গুণ 100 মিলিয়ন যদি আমরা করি, তাহলে 100 কোটি মানে 1 বিলিয়ন। 1 বিলিয়ন সমান হবে একের পরে 1 2 3 100, 1000 মিলিয়ন, 1000 মিলিয়ন। তাহলে দেখেন, এই প্রশ্নের উত্তর হবে কিন্তু 1000 মিলিয়ন। আপনার সবাই 1 বিলিয়ন সমান, তাহলে দেখেন এই এককগুলো যদি আপনার জানা থাকে, দেখেন যে 1 কোটি সমান কিন্তু 10 মিলিয়ন, মানে 1 মিলিয়নে 10 লক্ষ না? তাহলে এরকম 10টা লক্ষ হলে, মানে 10টা মিলিয়ন হলে কিন্তু, এরকম 10 মিলিয়ন হলে কিন্তু 1 কোটি হচ্ছে, মানে 100 লক্ষ বানাতে গেলে এরকম 10টা মিলিয়ন লাগতেছে। তার মানে 1 কোটি সমান 10 মিলিয়ন। তাহলে যেহেতু বিলিয়ন নির্ণয় করতে বলছে, তাহলে 1 বিলিয়ন সমান 100 কোটি। তাহলে 1 কোটিতে যদি হয় 10 মিলিয়ন, 100 কোটিতে হবে যত মিলিয়ন আছে তার সাথে 100 গুণ হবে, তার মানে 1000 মিলিয়ন। 1000 মিলিয়ন কোথায় আছে? 1000 মিলিয়ন খতে আছে। তাহলে খ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আপনার যদি মোটামুটি জানা থাকে, আপনি এভাবেও কিন্তু এই প্রশ্নগুলো পড়তে পারেন, ঠিক আছে? মোটামুটি জানা থাকলে এই প্রশ্নগুলো এভাবে আপনি একটু সিস্টেম করে করে পড়বেন। আমরা চলে যাই পরের প্রশ্নে। এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে এই প্রশ্নটা আপনারা উত্তর করে দেন, এটা আমি কিছুই বলবো না। দেখেন, স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল টেকনিশিয়ান, এই চাকরির পরীক্ষায় আসাই প্রশ্ন, ঠিক আছে? যে 1 বিলিয়নের এত ভাগ কত মিলিয়ন, মানে 1 বিলিয়নের এত ভাগ কত মিলিয়ন। এখন আলটিমেটলি আপনার এখানে আছে বিলিয়ন, আপনার কি করতে হবে? মিলিয়ন এককে নিতে হবে। তাহলে বিলিয়ন থেকে মিলিয়নে নিয়ে তার 1 ভাগের মানে 5 ভাগের 1 ভাগ করতে হবে। তার মানে কি আলটিমেটলি আগের অঙ্কটাই জাস্ট এখানে ওই অঙ্কটাকে এটা দিয়ে গুণ করে দিলেই হবে, মানে এটা দিয়ে গুণ করতে হবে যে অত গুণ 1/5। তা আপনারা একটু করে দেন তো, কত হতে পারে এই প্রশ্নটার উত্তর? সবাই কনফিডেন্টের সাথে ভুল করলাম, হ্যাঁ তাও তো ভালো, কিন্তু আপনি লিখেছেন তো, যারা লিখেছেন 1 বিলিয়ন সমান 100 মিলিয়ন, হ্যাঁ যারা লিখতেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ, আপনারা যারা লিখতেছেন এদের জন্য শুভ সংবাদ যে
আপনি আজকের ক্লাসটা একবার হলেও একটা কমেন্ট করেছেন, মানে আপনি উপকৃত হয়েছেন, ওই জিনিসটা আপনার মাথায় থাকবে। এটা সবার কাছে থেকে আমি কমেন্ট আশা করতেছি। মানসিক শান্তি হারিয়ে যাবে, কখন যে এত কোটি টাকার মালিক হব। আচ্ছা, কোটি টাকার মালিক না হয়ে আপনি এদিকে মনোযোগ দেন ভাই। বিষয় হচ্ছে যে আজকের ক্লাসটা হচ্ছে একটু মানে কি বলবো যে কম ইন্টারেস্টিং ক্লাস, মানে এখানে কোনো শর্টকাট টেকনিক, জাদু এগুলো দেখানোর মতো মানে কিছু নাই। তো এই জায়গা থেকে আমি বলবো আপনারা এই জিনিসগুলো মুখস্থ করেন আবার ভুলে যান। তো মুখস্থ যারা করেন আবার ভুলে যান তাদেরকে ভুলে যেতে কোনো বাধা নাই, কিন্তু আমি বলবো যে জানুয়ারি মাসের 2 তারিখের পরে সবাই ভুলে যাবেন। তবে 2 তারিখের পরে না, 2 তারিখ 11টা মানে 11:30টার পরে ভুলে যাবেন, কারণ 2 তারিখে আপনাদের পরীক্ষা হবে কিন্তু 10টা থেকে 10টা AM থেকে 11:30 AM পর্যন্ত, ঠিক আছে? এই 1.5 ঘন্টা পরে ভুলে যান। তো এই 1.5 ঘন্টা পরে যে ভুলে যাবেন, আপনি একা জীবনও মুখস্থ করবেন না এই জিনিসগুলো। এটা আমরা সবাই ভালো করেই জানি, আমরাও পড়াশোনা করি, ও কেউ এইগুলো জিনিস ধৈর্য ধরে মুখস্থ করে না। তাই আপনাদের জন্য আজকের এই ক্লাসটা, যাতে আপনারা ক্লাসটা করে একবার হলেও এগুলো যদি দেখেন তাহলে আপনাদের মনে থাকবে, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমরা চলে আসি এই প্রশ্নটাই, যে 1 বিলিয়ন সমান কত মিলিয়ন। আমরা জানি 1 বিলিয়ন সমান 1 বিলিয়ন সমান হচ্ছে 1000 মিলিয়ন, 1000 মিলিয়ন। তো এই 1000 মিলিয়নের 1/5 ভাগ, মানে 1/5 ভাগ না তো 5 ভাগের 1 ভাগ। তাহলে 5 দিয়ে এটাকে কাটাকাটি করলে 2 হয়, আর এই 2টা শূন্য, এই যে তার মানে 200 মিলিয়ন। তাহলে 200 মিলিয়ন কি আছে কোথাও? স্যার আছে 200 মিলিয়ন অপশনে? অপশনে আছে, এই যে ঘতে আছে 200 মিলিয়ন। দেখেন এই প্রশ্নগুলো আপনার আলটিমেটলি ওই যে আগের প্রশ্নের সাথে মোটামুটি ভাবে 2-1টা করে একটু করে কিন্তু কানেকশন আছে। এই কানেকশনটা পরীক্ষা এমসিকিউ নাকি লিখিত হবে? এমসিকিউ, এটা এমসিকিউ টাইপ লিখিত, মানে এমসিকিউ মানে আপনাকে ওই 4টা অপশন থাকবে এরকম, এই যে এরকম থাকবে, এমসিকিউ না লিখিত বুঝে নেন, এরকম থাকবে, ঠিক আছে? তো এখন এই যে ক্লাসটা আপনাদের সামনে উপস্থাপন করা হলো বা হচ্ছে, এই ক্লাসটা কি আপনারা উপকৃত হচ্ছেন বা ক্লাসটা কি আসলে ভালো লাগতেছে? ভালো লাগুক আর না লাগুক, আমি বলবো আজকে ক্লাসটা হয়তো অত বেশি ভালো লাগবে না অন্য দিনের মতো। অঙ্ক করার যেরকম শর্টকাট ট্রিক্স থাকে, লিখে দিয়ে মান বসাই দিলে হয়ে যায়, এখানে আলটিমেটলি আপনি সব মান বসাতে পারবেন না। শুধু এই যে কিলোমিটার, সেন্টিমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, এই জায়গাগুলোতে হয়তো মান বসাতে পারবেন, বাকি ক্ষেত্রে কিন্তু আপনার মান মুখস্থ করতে হবে। তো আপনারা এতক্ষণ যারা এই ক্লাসটা ধৈর্য সহকারে দেখতেছেন বা দেখেছেন, আশা করি কিঞ্চিত পরিমাণ হলেও আপনারা উপকৃত হয়েছেন। এবং আমি বলবো যে যদি সম্ভব হয় এগুলো আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন, ক্লাসটা বারবার দেখবেন। ক্লাসটা বারবার দেখলে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের, এখন আমি বলছিলাম যে গাইডলাইন মূলক কিছু কথাবার্তা, সেটা হচ্ছে কি যে আপনার যে 70 মার্ক, কত মার্কের পরীক্ষা হবে বলেন তো? 90 মার্কসের পরীক্ষা হবে। এই 90 মার্কসের পরীক্ষাটা আমি একটু অ্যানালাইজ করে দিই যে কত পাইলে আপনি চাকরি কনফার্ম হবে। এটা কি জানতে চান? এটা আপনি জেনে নেন। আপনি যে উপজেলার যে জেলার হন না কেন, আপনার জন্য এই কথাগুলো থাকছে, ঠিক আছে? দেখেন যে আমরা জানি যে বাংলাতে থাকবে 25 মার্কস, আবার ইংরেজিতেও 25। একটু এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। পরীক্ষার হলে কিভাবে আপনি মানে আপনার মার্কসটা কয়টা দাগাবেন, কয়টা ছাড়বেন, মানে কতগুলো আগে কোন টপিকটা দাগাবেন, কতগুলো সঠিক হলে আপনি আর দাগাবেন না, এই কথাগুলো আমি একটু আপনাদেরকে বলে দিই। যেহেতু লাইভে আমাদের এইভাবে ক্লাস, এই ফ্রি ক্লাস দেওয়া হয় না, পেইড ক্লাস আজকে যেহেতু দিয়েছি, এই কথাগুলো কি আপনারা শুনতে চান? শুনতে চাইলে একটু কমেন্ট করেন তো যে স্যার শুনতে চাই, তাহলে আমি আপনাদেরকে এই জিনিসগুলো বলে দিই। আর তারপরে থাকবে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স থেকে 20, আর থাকবে হচ্ছে জিকে থেকে থাকবে 20 মার্কস। এখন বিষয় হচ্ছে এবার কিন্তু আপনাদের 0.5 করে কাটা, 0.5 মার্কস কিন্তু মাইনাস হবে। একটা যদি ভুল যায়, এক ভুলের জন্য মাইনাস হবে কত? 0.5। 0.5 যদি মাইনাস, এটা কিন্তু আলটিমেটলি বাংলাদেশের খুব কম চাকরির পরীক্ষায়, বিসিএস এ সহ আর হয়তো 2-1টা চাকরির পরীক্ষাতে 0.5 মার্কস কাটা, আর সব জায়গায় কিন্তু 0.25। তার মানে 4টা ভুল গেলে 1 মার্ক কাটা, আর এখানে আপনার 2টা ভুল গেলে 1 মার্ক কাটা। তার মানে আপনি অন্য সময় আন্দাজে দাগানোর প্রবণতা যতটা থাকে, এইখানে কিন্তু আন্দাজে এত বেশি দাগানো যাবে না, এবং দাগালে ভুল গেলে আপনি ধরা খেয়ে যাচ্ছেন অনেক বেশি। এখানে যারা 90 মার্কসের ভিতরে, 90 মার্কসের ভিতরে আমি আপনাদের কাট মার্কসটা এখনই বলে দিচ্ছি, মানে পরীক্ষার প্রশ্ন যেমনই হোক, স্ট্যান্ডার্ড হোক আর সাব স্ট্যান্ডার্ড হোক আর হাই স্ট্যান্ডার্ড হোক, যে স্ট্যান্ডার্ডের কোশ্চেনই হোক,
আপনি 90 মার্কসের ভিতরে যদি 65 এর আশপাশে পান +-2, 65 এর +-2 পান, তাহলে আমি তো 100% দিতে পারি না, মানে 100% দেওয়ার ক্ষমতা তো আমার নাই। সেক্ষেত্রে আমি 99% দিলাম যে আপনার চাকরি হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি যদি এই হাফ মার্কস মাইনাস করে এই যে 65 ± মোটামুটি 65+ মার্কস আপনি পান, 1-2 হতে পারে কম বেশি, প্রশ্ন যেমনই হোক আপনি এই কত পাবেন, আপনি 65 পাইলে 99% সম্ভাবনা আমি দিয়ে দিচ্ছি আপনার চাকরি হবে ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে আমি বলবো এখন দাগাবেন কয়টা, তাহলে আপনি কয়টা প্রশ্ন দাগাবেন আর কোন টপিকটা আগে দাগাবেন। আমি বলবো যে আপনি 1 থেকেই দাগানো শুরু করবেন, 1 নাম্বার থেকে, 1 নাম্বার থেকে দাগাবেন। হ্যাঁ, এখানে আপনি শুধু স্কিপ করবেন কি বলেন তো, ম্যাথ হচ্ছে শেষে, ম্যাথ দাগাবেন শেষে, ম্যাথ কেউ প্রথমে দাগাবেন না, ম্যাথ সবাই শেষে দাগাবেন। কারণ ম্যাথ আপনি করতে গেলে 2, 4টা 5টা ম্যাথ আপনার মিলবে না, স্বাভাবিক, প্রথমবারে নাও মিলতে পারে, অথবা মিলাতে গেলে আপনার সময় লেগে যাবে। আর যখন আপনার সময় বেশি লাগবে তখন কিন্তু আপনি পরে আর সময় পাবেন না। কারণ 90টা প্রশ্নের জন্য প্রত্যেকটা প্রশ্নে আপনাকে কত 1 মিনিট টাইম দেওয়া হচ্ছে, তাই না? 1 মিনিটের ভিতরে আপনি সব প্রশ্ন কিন্তু সঠিকভাবে উত্তর করতে পারবেন না। ঠিক আছে, সুতরাং অঙ্ক করবেন আপনি কখন, শেষে, অঙ্কের বিষয়টা শেষে। এখন দাগাবেন কয়টা প্রশ্ন, তাহলে কয়টা প্রশ্ন দাগাবেন, আপনি দাগালেন 1 থেকে শুরু করলেন, প্রথমে হচ্ছে আপনি 100% যেগুলো পারেন সেগুলো দাগাবেন। এখন কিছু আছে মনে করেন যে এরকম আমি নাম্বার দিয়ে দেখাচ্ছি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। ঠিক আছে, আমি এই 4টা প্রশ্ন থেকে আপনাকে একটু বলতেছি। আপনি ধরেন যে 1 নাম্বার প্রশ্ন যেটা, এটা 100% পারেন, ঠিক আছে, ওইটা আপনি তো দাগালেন, ওটা তো আপনি দাগাইছেন, ওইটা আপনি কোনো চিহ্ন দিবেন না, ওইটা আপনি কোনো চিহ্ন দেবেন না। এখন 2 নাম্বার প্রশ্ন আছে যেটা মনে করেন যে 2 নাম্বার প্রশ্নটা ধরে নেন ম্যাথ, হতে পারে যে আগে পরে দেওয়া, তাহলে ওইটা গোল দিয়ে রাইখে দেবেন, কারণ ওইটা আপনি পরে দাগাবেন। গোল যেটা হচ্ছে আপনি পরে দাগাবেন সেটা হচ্ছে কি করবেন, গোল দিয়ে রাইখে দেবেন। তাহলে এটা আপনি রেখে দেন গোল দিয়ে, কারণ আপনি যখন 90টা প্রশ্নের পরে আবার ব্যাকে আসবেন, আপনি যদি কোনো চিহ্ন দিয়ে রাইখে না যান তাহলে আপনার প্রত্যেকটা প্রশ্ন আবার করতে হবে যে কোনটা দাগাবেন কোনটা দাগাবেন না, কোনটা ক্রস দেবেন কোনটা বাদ দেবেন। এবার ধরে নেন 3 নাম্বার প্রশ্ন আপনার বাদে নাই, 3 নাম্বার প্রশ্ন আপনার বাদে নাই বা খুবই আনকমন এবং আপনি কোনোদিন পড়েন না, ওইটা এই জায়গায় একটা ক্রস দিয়ে যাবেন। ওইটা কি করবেন, এরকম একটা ক্রস দিয়ে চলে যাবেন। কেন ক্রস দিয়ে চলে যাবেন, কারণ ওই প্রশ্নটা তো আপনি আর দাগাবেন না, কারণ ওই প্রশ্নটা আপনি ছেড়ে যাচ্ছেন। এটা পরে এসেও আপনি ওইটা সময় নষ্ট করবেন না, কারণ আপনি ক্রস দিয়ে দিয়েছেন, মানে ওইটা দাগাবেন না। এবার ম্যাথে গোল দেবেন, আর যে প্রশ্নগুলো কনফিউশন কিন্তু আপনি পরে দাগাবেন, কনফিউশন কিন্তু আপনি পরে দাগাবেন, চিন্তা করতেছেন যে আমি পারি কিন্তু একটু গুলায় যাচ্ছে দেখি পরে দাগাবো, সেটাও আপনি এরকম গোল দেবেন। তাহলে যে প্রশ্নগুলো দাগানো হয়ে যাবে ওটা নিয়ে আপনার কোনো চিহ্ন নাই, যেটা আপনি মোটেই টাচ করবেন না সেটা গোল দেবেন, আর যেটা আপনি পরে দাগাবেন ম্যাথ সহ বাকিগুলো আপনি যেটা পরে দাগাবেন মনে করছেন ওইটা একটু কি করবেন, গোল দিয়ে রাখবেন। এইভাবে গোল দিয়ে রেখে পরবর্তীতে এসে আপনি, এটাতে ছিল ম্যাথ, এটা পরে আপনি এটা দেখবেন যে এটা আপনি পারেন কিনা। এগুলো যদি পারেন তো পারলেন, না পারলে এগুলো ক্রস দিয়ে যাবেন। এবার ম্যাথ করা শুরু করবেন, অবশ্যই ঘড়ির দিকে সবসময় খেয়াল রাখবেন। এবার আপনি কিন্তু প্রশ্ন একবার দাগানোর পরে স্বাভাবিকভাবে একটা আইডিয়া হয় যে কতগুলো প্রশ্ন আপনি সাধারণত পারছেন। আমি বলবো যে 90টা প্রশ্ন এর ভিতর আপনি মানে যদি 80টা প্রশ্ন মার্কস করতে পারেন, 80টা প্রশ্ন যদি কোনোভাবে মার্কস করা হয়ে যায়, আপনার আর রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি জানেন যে 80টা প্রশ্নের ভিতরে 80টা প্রশ্ন যদি আপনি কনফার্ম হয়েও মার্কস করেন, কারণ 90টা তো কেউ দাগাতে পারবে না, কেউই নাই যে 90টা দাগাতে পারবে, কারণ 90টা দাগালে তো অনেক ভুল যাবে, কারণ অত বড় পালোয়ান বাংলাদেশে খুব কমই আছে। চাকরির পরীক্ষা তো আমরাও দিই, ঠিক আছে, দিচ্ছি, 90টার ভিতর 90টাই দাগাবে, 90টাই পেরে যাবে, এরকম যদি থাকে সে 1-2 জন, সে সুপার হিউম্যান, ওইটা মানুষ না, ঠিক আছে, ওইটা ধরবেন রোবট। তাই ছাড়া অনেকেই আপনার 90টা প্রশ্নের ভিতর সর্বোচ্চ যারা ভালো করবে তারা হয়তো 80টা প্রশ্ন, আপনিও টার্গেট রাখবেন যে 75-80টা প্রশ্ন দাগাবেন। ধরে নেন আপনি যদি 80টা প্রশ্ন দাগান, আপনি 1000 না 10,000% শিওর থাকেন যে এই 80টার ভিতরে আপনার 10টা ভুল আছে, মানে 10টা বলতে 10টা না হলেও যে 5টা-7টা ভুল আপনার যাবেই যাবে, কারণ আপনি পরীক্ষার হলে যা দাগাইছেন সব তো আর 100% দাগানো যায় না, কিছু কনফিউশন কিছু আছে
দেখা যাচ্ছে নিচের কোনটি সিনোনিম নয়, আপনি সিনোনিম লাগাই দিয়ে আসছেন। সব থেকে ছোট আপনি দেখা যাচ্ছে দাঁড়ায় দিয়ে আসছেন সব থেকে বড়। নিচের কোন বাক্যটি বেঠিক নয়, আপনি বেঠিকটাই দাগায় দিয়ে আসছেন। এরকম কিন্তু পরীক্ষার হল থেকে বেরোয় এসে হবে। তাহলে আপনি যদি এইখান থেকে 5-7টা প্রশ্ন বাদ দেন, মানে আপনি যদি এখানে আমি 10টা প্রশ্নই বাদ দিলাম, তাহলে আপনার কিন্তু 80 থেকে অলরেডি 10 মাইনাস, কারণ ওই 10টা তো আপনার হয়নি, 70। এবার 70 থেকে আপনি কি করেন, 70 থেকে এই 10টার জন্য -5 করেন, মানে মাইনাস খাইছেন না, এই 10টা যে ভুল গেছে। তাহলে দেখেন আপনার মার্কস কিন্তু হচ্ছে 65। 80টার থেকেও বেশি প্রশ্ন দাগাবে এমন পালোয়ান বাংলাদেশে হাফ মার্কস কাটা খুবই কম আছে, ঠিক আছে? 80টার উপরে দাগাবে খুব কম, যদি থেকে থাকে তারা মানে অন্য লেভেলের। তো সেক্ষেত্রে 80টা প্রশ্ন মার্ক করলে আপনার 8-10টা প্রশ্ন দেখবেন বাসায় আসতে আসতে ভুল হয়ে গেছে। আর একদিন যাবে তো আরো 2টা বাড়বে, প্রতিদিন 1-2টা করে ভুল বাড়বে দেখবেন। এভাবে করে আপনি যদি 65-র কাছাকাছি মার্কস পান, আমার মনে হয় যে যারা সর্বোচ্চ মার্কস পাবে তারা হয়তো আপনার 72-73 এরকম মার্কস পাবে, ঠিক আছে? সর্বোচ্চ যারা বাংলাদেশে অনেক ভালো পজিশন করবে, 100-র ভিতরে থাকবে, মানে এক একটা উপজেলায়, তারা হয়তো এরকম মার্কস পেতে পারে। হাফ মার্কস কাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এভাবে যদি রুমে কিন্তু ঘড়ি থাকবে, হ্যাঁ রুমে ঘড়ি থাকবে প্রথম এবং লাস্ট পরীক্ষা। আচ্ছা, তাহলে এই 65 মার্কস যদি আপনি পেয়ে যান, ইনশাআল্লাহ আপনার কিন্তু চাকরি কনফার্ম। এটা মানে কনফার্ম বলতে ওইভাবে বলা ঠিক কিনা আমি জানি না, তো কনফার্ম না, আমি বললাম যে আপনি 99% আমার পক্ষ থেকে মানে গ্যারান্টি দেওয়া থাকলো যে আপনার চাকরি হবে, আপনি যে উপজেলার যেখানেই হন না কেন। তো এই যে দেখেন এইখানে আমাদের একটা অকওয়ার্ড সিচুয়েশন ঘটে গেছে, সেটা হচ্ছে কি, সেটা হলো আমাদের এই যে প্রাইমারির যে এক্সপেকটেশন অনুযায়ী আমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছিলাম, এবার কিন্তু প্রস্তুতিটা এক্সপেকটেশনের বাইরে চলে গেছে। কেমন হুট করে পরীক্ষার ডেট দিয়ে দেওয়া, সাধারণত কিন্তু এরকম কখনো হয়নি। চাকরির পরীক্ষাতে প্রাইমারিতে অন্তত 3-4-5 মাস সময় পাওয়া যায়, কিন্তু এবার মানে আপনি অ্যাডমিট কার্ড তোলার আগেই এপাশে পরীক্ষা দিয়ে আইসে অ্যাডমিট কার্ড তোলা লাগতেছে। স্যার অ্যাডমিট তো আনার সময় পাইনি, আগে পরীক্ষাটা দিয়ে যায় তারপরে বাসায় যে অ্যাডমিট তুলবানি, মানে বিষয়টা এরকম হয়ে গেছে অনেকটা। এই জন্য আপনাদেরকে বলবো, এই যে জানুয়ারি মাসে কিন্তু আমাদের এই যে সার্কুলার অথবা নির্বাচনের একটু আগে বা পরে নিবন্ধনের একটা বড় সার্কুলার কিন্তু চলে আসতেছে, বিশাল বড় নিবন্ধনের কিন্তু একটা বিশাল বড় কি আসতেছে, সার্কুলার আসতেছে, যেখানে দেখলাম যে একদম মানে হাজার হাজার সিট খালি আর কি, 42-45 হাজার করে এক একটা সেক্টরে খালি, মোটামুটি 1-1.5 লাখ সিট খালি আছে, ঠিক আছে? তো এই নিবন্ধনের সার্কুলার বা বাংলাদেশে বর্তমান যে চাকরির পরীক্ষাগুলো একদম ধপাধপ টপাটপ হয়ে যাচ্ছে, এই জায়গা থেকে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই যারা পুরনো আছেন, পুরনো পাপি, প্রাইমারি টার্গেট, তারা অবশ্যই প্রাইমারির জন্য সুন্দরভাবে পড়েন। কিন্তু যারা নতুন চাকরির প্রস্তুতি নিতে যাচ্ছেন, আর আপনারা এখানে যারা আছেন সবার কিন্তু প্রাইমারিতে হয়ে যাবে বিষয়টা এমন না। আমি দোয়া করি আপনাদের সবার চাকরি হোক, কিন্তু সবার কি প্রাইমারিতে হয়ে যাবে, নাও কিন্তু হতে পারে। এই জন্য আপনাদেরকে বলবো যে এই সার্কুলারের অপেক্ষায় কেউ আর বসে থাকবেন না যে কবে সার্কুলার আসবে তখন আমরা প্রস্তুতি নিব। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই যে নিবন্ধনের যে ব্যাচটা আসতেছে, আমরাও কিন্তু টিউটোরিয়ালের পক্ষ থেকে নিবন্ধনের একটা ব্যাচ নতুন ভাবে শুরু করতেছি, ঠিক আছে? 19তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফুল কোর্স, এটা আমাদের খুব দ্রুতই আমরা শুরু করতে চাচ্ছি। আপনারা যারা পুরনো ভাবে বা ওই যে আগের থেকে পড়াশোনা করতেছেন প্রাইমারি, তারা অবশ্যই প্রাইমারি টার্গেট করবেন। প্রাইমারির পরে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছেন তাদের আর ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই, তারা তো আপনারা একবার ভর্তি আছেন মানে এই কোর্সগুলো তারা অলরেডি পাচ্ছেন। আর যারা নতুন ভাবে নিবন্ধনের প্রস্তুতি নিতে চান, ঠিক আছে, যারা নতুন ভাবে প্রস্তুতি নিতে চান তাদের সবাইকে বলবো যে আমাদের এই যে মানে নিবন্ধনের কোর্সটা আমরা শুরু করতেছি, 100+ লাইভ ক্লাস এবং 100+ এক্সাম এবং 4টি বিষয় ভিত্তিক সাজেশন বই, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত। নিবন্ধনের যেরকম প্রাইমারিতে আমাদের 4টা এক সেট বই আছে, ঠিক আছে, এরকম আপনি কিন্তু নিবন্ধনেরও কি এক সেট বই আপনাকে দিয়ে দেওয়া হবে, একদম সাজেশনমূলক সুন্দর বই। আমরা জানি যে 100 মার্কস হবে কি থেকে, জেনারেল, আর 100 মার্কস হবে আপনার সাবজেক্টিভ। তো এই যে 100 মার্ক জেনারেলের প্রস্তুতি, এটা আমরা সুন্দরভাবে আপনাকে দেওয়ার, একদম সুন্দরভাবে এই প্রস্তুতিটা নিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন এইখানে আমাদের কোর্সের ফি থাকছে মাত্র 1450 টাকা। মাত্র কত? মাত্র 1450 টাকা মাত্র। দেখেন যারা আপনারা প্রাইমারির জন্য পড়তেছেন তারা এখন আর ক্লাস না করে হলেও আপনি যদি প্রাইমারির পড়াশোনা করতে চান, আজকের ভিডিওটা বারবার দেখবেন এবং পড়াশোনা করেন। অন্যদেরকে বলতেছি যে শূন্য থেকে যদি আপনারা পড়তে চান, শূন্য থেকে যদি আপনারা শুরু করতে চান, সেক্ষেত্রে যে স্কুল পর্যায় 2 বা যে স্কুল, আবার আছে কলেজ পর্যায়
সকল পর্যায়ে 3টা সিলেবাস শেষ করা সহ আমাদের 100 করে ক্লাস, 100+ লাইভ এক্সাম বা ক্লাস 100+ আপনি রেকর্ডেড ক্লাস সহ সবকিছু পাচ্ছেন। তো এই 1450 টাকায় আমরা কিন্তু বই সহ, মানে 4টি বই সহ কত টাকা, এই 1450 টাকা। এই 1450 টাকায় আপনাদের জন্য যে কোর্সটা আমরা ঘোষণা করতেছি, আপনারা এখন থেকে যদি প্রস্তুতি না নেন তাহলে কিন্তু আবারও পিছায় পড়বেন, ঠিক আছে? সার্কুলার হওয়ার পরে সময় পাবেন না। এজন্য যারা এখনো পর্যন্ত আপনারা কোনো ব্যাচ বা কোনো পেইড ব্যাচে আমাদের ভর্তি নাই, নতুন যারা আজকে আমাদের ক্লাসগুলো দেখলেন, তারা টিউটোরিয়ালের এই আয়োজনে সারাদিন ভর্তি হয়ে যান। আমাদের ইনবক্স করুন, আমাদের গুগল ফর্ম দেওয়া আছে, দেখেন গুগল ফর্মটা পূরণ করবেন কমেন্ট বক্সে, বা আমাদের নাম্বার দেওয়া আছে, যে নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে? এখানে আমরা দেখেন একটা নাম্বার দিয়ে রাখছি 01310467471 পার্সোনাল। এই নাম্বারে আপনারা যদি বিকাশ বা নগদ করেন, বিকাশ, নগদ, রকেট সবকিছু আপনারা, এটা যেহেতু পার্সোনাল নাম্বার, আপনারা কি করবেন, সেন্ড মানি করবেন। বিকাশ, নগদ বা এই নাম্বারে আমরা কি করব, সেন্ড মানি করলে আপনাকে কিন্তু একদম টপিক ধরে ধরে পূর্ণাঙ্গ সিলেবাস ইনশাআল্লাহ আমরা কি করে দেব, শেষ করে দেব, ঠিক আছে? পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করে দেওয়া হবে। এবং নাম্বার, আপনি যদি টাকা পাঠান এই নাম্বারে, অবশ্যই স্ক্রিনশট দিয়ে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, অথবা আমাদের টিউটোরিয়ালের যে ইনবক্স আছে, ইনবক্সে আপনি নক করলে ইনশাআল্লাহ আপনাকে রেসপন্স করে আমাদের পেইড ব্যাচের গ্রুপে ভর্তি করে দেওয়া হবে। তো আপনাদের সবাইকে আমি বলবো যে আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এবং আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন, বসেছিলেন যে নিবন্ধনের নিয়োগ কখন আসে, অনেক সার্কুলার আছে, এবার কিন্তু কেমন হবে জানেন, এবার কিন্তু শুনলাম যে 2 জনে 1 জন এরকম চাকরি হবে। মানে আপনাদের ভাইবা কিন্তু সবাইকে গণহারে দিতে দেবে না। মনে করেন যদি 1 লাখ পোস্ট থাকে, 1 লক্ষ যদি পোস্ট থাকে, তাহলে 2 লক্ষ লোক রাখবে, ঠিক আছে? তার মানে এই 2 লক্ষ লোক যদি পরীক্ষা দেয়, মানে ভাইবা দেয়, তার ভিতরে 1 লাখের পরীক্ষা হবে, মানে প্রতি 2 জনের ভিতর থেকে 1 জনের চাকরি হবে। এবার কিন্তু এমন না যে 10-15 জন আছে, ওর ভিতর থেকে 1 জনের চাকরি হবে, মোটে 1 জনের এক্সট্রা করে রাখবে। এর ভিতরে অনেকে আছে পরীক্ষা দিতে মানে ভাইবা দিবে না, অনেকে আছে অন্য চাকরি হয়ে যাবে। তার মানে কি, আলটিমেটলি আপনি যদি টিকে যান, আপনার চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য আপনার এমসিকিউতে মার্কসটা কি রাখতে হবে, হাই রাখতে হবে। এমসিকিউতে মার্কসটা অনেক বেশি রাখতে হবে। এই জন্য এখন থেকে প্রস্তুতি নিন। আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আর আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ক্লাসে। আর আমাদের এই নিবন্ধন 19তম শিক্ষক নিবন্ধন যে প্রিলি ফুল কোর্স, এই কোর্সে আপনাকে অ্যাডভান্স ওয়েলকাম জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি আবার একটু সামনে আসতে বাধ্য হলাম। অনেকে অনেকগুলো কমেন্ট করেছেন, কমেন্টগুলো গুরুত্বপূর্ণ। আহ, আপনারা যারা পেইড ব্যাচে আমাদের ভর্তি আছেন, যারা আমাদের অলরেডি পেইড ব্যাচের নিবন্ধন ব্যাচে ভর্তি আছেন, পেইড ব্যাচে যারা ভর্তি আছেন, তাদের আর ভর্তি হতে হবে না, যারা পেইড ব্যাচে ভর্তি আছেন তাদের আর ভর্তি হতে হবে না। আর অনেকে কমেন্ট করেছেন যে স্যার, যে শুধু কি ম্যাথ ক্লাস হবে নাকি অন্যান্য ক্লাসও হবে? আপনাদের সকল ক্লাস হবে, সকল ক্লাস কিন্তু হবে, সকল ক্লাস একদম, বাংলা, ইংরেজি, ম্যাথ এবং কি জেনারেল নলেজ, সবগুলো ক্লাস আপনি পাবেন একই কোর্সে, ঠিক আছে? আর অনেকে বলছেন যে কবে থেকে শুরু হবে, এটা আমাদের অলরেডি ব্যাচ চলতেছে, ব্যাচ চলমান। আপনি ভর্তি হলে আপনি কন্টিনিউ ক্লাস করতে পারবেন, এবং বিগত যে ক্লাসগুলো হয়ে গেছে এগুলোর রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কারো কোনো কিছু আমি পেইড ব্যাচে না, আপনারা ভর্তি হতে হচ্ছে না। ক্লাসগুলো কিভাবে পাবো? আপনি ভর্তি হলে ইনশাআল্লাহ পেইড ব্যাচের সকল রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই পর্যন্তই। সাবজেক্টিভ ক্লাস করাবেন কি?
না, সাবজেক্টিভের ক্লাস সানজিদা আক্তার আপু আমাদের হবে না। নিবন্ধনে কত মার্ক পাইলে টিকতে পারবো এটা এখন এই মুহূর্তে বলছি না, তবে আমরা এটার বিষয়ে একটা সেমিনার নেব। রাজিয়া সুলতানা সব সাবজেক্টের ক্লাস হয়, হ্যাঁ। তো আপনারা যারা আমাদের পেইড ব্যাচে আছেন তারা একটু কমেন্ট করে আমাদের প্রিয় ভাই বোন যারা আছে তাদেরকে একটু হেল্প করবেন, ইনফরমেশন। আর সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আবার